অডিও কথনে সবাইকে স্বাগতম। শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস টাকা পয়সা। উপন্যাসটির প্রথম পর্ব আমরা আগেই আপলোড করেছি। উপন্যাসটি আমরা 3টি পর্বে ভাগ করে পড়ছি। আজকে পড়ব দ্বিতীয় পর্ব। শুরু করছি তাহলে। সোয়া 10টায় এসপ্ল্যানেড থেকে রঙ্গন টেলিফোন করলো। নিপা যে উদ্গ্রীব হয়েছিল তা ওর গলায় বোঝা গেল। কি ব্যাপার, 8টা থেকে তোমায় ফোন করে যাচ্ছি, তবুও এঙ্গেজড। কোত্থেকে কথা বলছো? এসপ্ল্যানেড, আমার টেলিফোনটা আজই গেছে। মিথ্যে কথাটা খুব সহজেই বলে ফেলল। গতরাত থেকে যে রিসিভারটা নামিয়ে রেখেছিল এটা বলা যায় না। শোনো, সূর্য আঙ্কেলের সঙ্গে আমার কথা হয়ে গেছে। উনি আজ বিকেলের ফ্লাইটে দিল্লি যাচ্ছেন। তবে তার আগে আমাদের ফ্ল্যাটটা খুলে দিয়ে যাবেন। তুমি আমাদের এখানে চলে এসো। তোমাদের ওখানে? হ্যাঁ, আর তো কোনো প্রবলেম নেই, কিন্তু আমার যে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ওহ, কাজ দেখিও না তো আমাকে। না না, ওটা ওই প্রজেক্টের ব্যাপারেই। আর একটা কথা মিথ্যে এসে গেল জিভে। সঙ্গে সঙ্গে নরম হলো নিপা। সত্যি? এত তাড়াতাড়ি কাজ আরম্ভ করেছো তুমি? সূর্য আঙ্কেল শুনলে খুব খুশি হবেন। তাহলে 1টা নাগাদ পার্ক হোটেলে চলে এসো, আমি থাকবো। ট্যাক্সি নিয়ে আলিপুরে চলে এলো রঙ্গন। বাড়িতে যা ছিল তা কুড়িয়ে বাড়িয়ে এখন চালালো। আর কটা দিন, তারপরেই পৃথিবী পকেটে চলে আসবে। রঙ্গন যখন মিস্টার গুপ্তার বাড়িতে উপস্থিত হলো তখন কাটায় কাটায় 11টা। আজ দারোয়ান ওকে দেখা মাত্রই সালাম করে গেট খুলে দিল। বন্দুক হাতে লোকটার মুখে কোনো ভাবান্তর নেই। রঙ্গন কিছু বলার আগেই দারোয়ান বলল, মেম সাহেব আছেন। সাদা সিঁড়ি বেয়ে উপরে উঠতেই পুতুলের মতো দাঁড়িয়ে পড়ল সে। সেই কনকনে ঠান্ডাটা মেরুদণ্ডে। সুইটি গুড়ি মেরে এগোচ্ছে, দুটো লাল চোখ স্থির তার দিকে। আর তখনই ডাকটা ভেসে এলো, সুইটি। সঙ্গে সঙ্গে কুকুরটা পাল্টে গেল। বিশাল শরীরটা শিথিল হয়ে মুখ ফেরালো, যেন ভঙ্গিটা এরকম, যাও, এ যাত্রায় তোমায় ছেড়ে দিলাম। হ্যালো। রঙ্গন দেখল মিসেস গুপ্তা সামনে দাঁড়িয়ে। হালকা লাল সিল্কের ঘাগরা কোমর থেকে চাপা হয়ে নিচে লুটোচ্ছে। হাত খোলা সাদা গেঞ্জি উপরের স্বাস্থ্যকে কোনো মতে আটকে রেখেছে। ঠোঁটে যে হাসি, তার অর্থ বোধ হয় স্বয়ং ঈশ্বরও জানেন না। স্বাগতম। তারপর ঘুরে হনহন করে চলে গেল করিডোর পেরিয়ে অপর প্রান্তে। যাওয়ার আগে মুখের যে ইঙ্গিত, তাতে রঙ্গন বুঝতে পারল তাকে অনুসরণ করতে হবে। এই ঘর শীতাতপ নিয়ন্ত্রিত। দেওয়ালে সুন্দর কাজ, পায়ের তলায় দামি কার্পেট। লুকোনো কোণ থেকে বিচ্ছুরিত হচ্ছে আলো, হালকা নীলাভ। মিসেস গুপ্তা একটি আরাম কেদারায় আলতো ভঙ্গিতে শরীর এলিয়ে দিয়ে রঙ্গনকে ইঙ্গিত করলেন বসতে। রঙ্গন দেখল ঘরে আর যে 4টি বসার জায়গা রয়েছে তাদের পায়া খুব নিচু, আরামদায়ক, কিন্তু হাঁটু প্রায় ভাঁজ হয়ে আসে। রঙ্গন বসল, এবং তখনই মনে হলো মহিলার আসন বেশ উঁচু হওয়ায় নিজেকে অনুগত প্রজার মতো মনে হচ্ছে। সে মুখ তুলে উপরের দিকে তাকাতেই হৃৎপিণ্ডের শব্দ শুনতে পেল। নিঃশ্বাস স্বাভাবিক করতে প্রাণপণে চেষ্টা করল, কিন্তু 2 চোখ এমনভাবে শত্রুতা করছে যে সে হার মানছিল। মিসেস গুপ্তা বসেছেন একটু পাশ ফিরিয়ে, এক পায়ের ওপর আরেক পায়ের ওজন রেখে, কিন্তু সেটা করতে গিয়ে নিটোল হাঁটুর উপর 2 ইঞ্চিটাক সিল্কি চামড়ায় ওই নীলাভ আলো ঠিকরে পড়ছে। যেহেতু তার ঘাগরার এক পাশ অনেকখানি দক্ষতার সঙ্গে কাটা, রঙ্গনের মনে হচ্ছিল সে অনন্তকাল এই অপরূপাকে দেখে যেতে পারে। যেহেতু তার আসনটা নিচু, তাই দেখার আরামটাও বেশি। ওয়েল, লুক অ্যাট মাই ফেস। শেষ শব্দটিতে সোজা হয়ে বসার চেষ্টা করল রঙ্গন। তারপর মিসেস গুপ্তার মুখের দিকে তাকালো। অন্তত 6 ফুট তফাতেও ওই মুখে অদ্ভুত নিস্পৃহতা লুকিয়ে রাখেননি। ইয়েস, তোমরা তাহলে গুপ্তার কাজ করতে রাজি হয়েছ? হ্যাঁ। এটা বেআইনি নয়? আমরা আইনসম্মত করে দেব। তার মানে তোমরা ব্ল্যাককে হোয়াইট করতে সাহায্য করো? আমরা ক্লায়েন্টদের উপকার করে থাকি। কথাটা যেন ভালো লাগলো এমন ভঙ্গিতে মাথা নাড়লেন মিসেস গুপ্তা। তারপর বসার ভঙ্গি পরিবর্তন করলেন। ওই সেকেন্ডের সামান্যতম ভগ্নাংশে রঙ্গনের মনে হলো তার দম বন্ধ হয়ে যাবে। ওয়েল, আমার কাছে 10 লাখ টাকা ক্যাশ আছে। তুমি এটাকে আইনসম্মত করে দিতে পারবে?
10 লাখ ক্যাশ? নার্ভাস গলায় বলল রঙ্গন। ইটস নাথিং, গুপ্তার কাছে কিছুই না, কিন্তু আমি টাকাটাকে আলাদা রাখতে চাই। দুটো ঠোঁট ছুঁচলো করলেন মহিলা। মিস্টার গুপ্তা জানেন? বিরক্তের ছাপ পড়ল মুখে। এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আমি এইমাত্র বললাম টাকাটা আলাদা রাখতে চাই। এক মুহূর্তে ভাবল রঙ্গন, আপনার ট্যাক্স ফাইল আছে? নিশ্চয়ই। গুপ্তা এই ব্যাপারে খুব সতর্ক। তাহলে যে কোনো হেডে ইনকাম বাড়িয়ে? তুমি স্মার্ট বলেই এতক্ষণ ধারণা হচ্ছিল। আমার ট্যাক্স ফাইল গুপ্তাই ডিল করে। টাকাটার কথা ওকে জানাতে চাচ্ছি না। ও, এবার মিইয়ে গেল রঙ্গন। ট্যাক্স ফাইলে প্রতিফলিত হবে না, অথচ ব্ল্যাককে হোয়াইট করতে হবে, এই কায়দা স্বয়ং চোপড়াও জানে না। আমি ব্যাপারটা ভেবে দেখব। রঙ্গন তল পাচ্ছিল না। হোক বা না হোক, এটা যেন পৃথিবীর কেউ না জানে। মিসেস গুপ্তা ঝুঁকে বসলেন। আমি তোমাকে বিশ্বাস করতে পারি? রঙ্গনের চোখ জুড়ে এখন জোড়া সোনার তাল এক বৃন্তে কোনো মতে আটকে। গেঞ্জিটারই যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে। সে নিঃসাড়ে মাথা নাড়ল। সোজা হয়ে বসলেন মিসেস গুপ্তা। গুড বয়। আসলে কি জানো, বাড়িতে টাকা পয়সা রাখা খুব অস্বস্তিকর। গুপ্তা ভয় পায় যে কোনো দিন সরকার রেড করতে পারে। তাছাড়া টাকাগুলো ব্যাংকেও রাখতে পারছি না। দিনের পর দিন যে টাকা এক পয়সাও বাড়ছে না। যে টাকা বাড়ে না সেটা বড় বোঝা। আর তখনই মাথার ভেতর বিদ্যুৎ চমকে উঠল। উত্তেজনায় সে উঠে দাঁড়ালো। দারুণ আইডিয়া। এক ঢিলে দুই পাখি। রঙ্গনের মুখের চেহারা এবং ভঙ্গিতে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিলেন মিসেস গুপ্তা। বিস্ময় ওর কণ্ঠে স্পষ্ট। তুমি কি কিছু বলবে? হ্যাঁ, আমার মাথায় দারুণ আইডিয়া এসেছে। আপনি একটা বিরাট প্রজেক্টের শেয়ার কিনতে পারেন ওই টাকায়। কোম্পানি আপনাকে 48% ডিভিডেন্ড দেবে প্রতি বছরে। আপনার টাকা 2 বছরেই ফেরত আসবে ডাবল হয়ে। কিন্তু কোম্পানি কখনো আপনার নাম কাউকে জানাবে না। 48%? হ্যাঁ, টাকাটা যে মার যাবে না তার জন্য ব্যাংক গ্যারান্টি দেবে। ও ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু তাতে টাকাটা হোয়াইট হবে কি করে? খুব সোজা। যখনই আপনার টাকাটা ডাবল হয়ে গেল, তখনই আপনি পুরো টাকাটা ডিসক্লোজ করতে পারেন। 20 লাখ টাকায় ট্যাক্স পেনাল্টি দিয়েও লাখ পাঁচেক হোয়াইট হয়ে যাবে। তাছাড়া আরও অনেক রাস্তা আছে। আমি মিস্টার চোপড়ার সঙ্গে কথা বলে আপনাকে জানাতে পারি। রঙ্গন উত্তেজিত। প্রজেক্টটা কি? মিসেস গুপ্তা সরু চোখে তাকালেন। রঙ্গন যেটুকু জেনেছে সেটুকু ওকে বুঝিয়ে দিয়ে বলল, এই কোম্পানির হয়ে সুইস ব্যাংক শেয়ার হোল্ডারদের গ্যারান্টি দিচ্ছে। সুইস ব্যাংক? কেন? কোম্পানির ওখানে অ্যাকাউন্ট আছে। সুইস ব্যাংক। মিসেস গুপ্তার চোখ উজ্জ্বল হয়ে উঠল এবার। আমি এসব কথা বিশ্বাস করব কি করে? তুমি এত কথা জানলে কোত্থেকে? এইবার হাসল রঙ্গন। এই প্রথম মহিলার সামনে সে যেন আত্মপ্রত্যয় খুঁজে পেল। এই কোম্পানিতে আমি আজ থেকে জয়েন করছি এজেন্ট হিসেবে। কোম্পানির চেয়ারম্যান এখন কলকাতায়। আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে জানাবেন। কারণ মাত্র 50 লক্ষ টাকার শেয়ার বাজারে ছাড়া হচ্ছে। এত সুবিধে এবং নিরাপত্তার জন্য মুহূর্তেই ওটা শেষ হয়ে যাবে। বিশ্বাসের কথা বলছেন? আপনাকে আমি সমস্ত কাগজপত্র দেব। তাছাড়া আপনি হোটেল ভিজিট করতে পারেন। শেয়ার হোল্ডার হিসেবে আপনি সেটা করতেই পারেন। তাছাড়া সুইস ব্যাংকে ইচ্ছে করলে ভেরিফাই করতে পারেন। সুইস ব্যাংক? মিসেস গুপ্তাকে অন্যমনস্ক দেখাচ্ছিল। ওই সুইস ব্যাংকে আমার ডিভিডেন্ড ট্রান্সফার করে দেওয়া সম্ভব? বিব্রত হলো রঙ্গন। এই প্রস্তাবটা গ্রহণ করা যায় কিনা তা সে জানে না। সূর্য আঙ্কেলকে না জিজ্ঞাসা করে কিছুই বলা যাচ্ছে না। সে মাথা নাড়ল। এটা আমাকে জেনে বলতে হবে। মিসেস গুপ্তা শালিকের মতো হেঁটে এলেন রঙ্গনের সামনে। তারপর ডান হাতের তর্জনী রঙ্গনের বাঁ বুকে স্পর্শ করে বললেন, সেন, ইউ আর রিয়েল গুড বয়। কিন্তু তুমি খোঁজ নাও যাতে আমি সুইস ব্যাংকের সুযোগ পেতে পারি। তাহলে ওখানকার ট্যাক্স নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। রঙ্গন আঙ্গুলের স্পর্শেই বোধহয় মাথায় কিছু রাখতে পারছিল না। সেটা বুঝতে পেরে মিসেস গুপ্তার ঠোঁট দুমড়ে আঙ্গুল সরিয়ে নিলেন। এইসব কথা গুপ্তা জানছে না, তাই তো? রঙ্গন মাথা নাড়ল। না, কেউ জানছে না। রিয়েলি গুড ওয়ান। রঙ্গনের মুখের কাছে মুখ তুলে আনলেন মহিলা। রঙ্গন কসমেটিক্সের ঘ্রাণ পাচ্ছিল। নিপা? নিপা তাকে এভাবে কখনো কাঁপায়নি। সে ঘোলা চোখে দেখল মাত্র ইঞ্চি চারেক তফাতে মিসেস গুপ্তার মুখ। লাল ঠোঁট সামান্য ফাঁক হলো।
হ্যান্ডসাম ব্যাচেলর, কি নেবে বলো? যা দেবেন। গলা শুকিয়ে কাঠ, তবু বলতে পারল সে। এখন এই মহিলা চাইলে গোটা পৃথিবীটাকেই গ্রহণ করা যায়। দুটো উত্তপ্ত কিন্তু অবশ হাত ধীরে ধীরে সাহস করছিল। 2%, 20,000। গুপ্তার চেয়ে অনেক বেশি, তাই না? কিন্তু ওই একটাই শর্ত, সুইস ব্যাংকের ডিভিডেন্ড আমার নামে ডিপোজিট করতে হবে। চট করে সরে গেলেন মহিলা এবং কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে পায়চারি করতে করতে ডাকলেন, সুইটি। হঠাৎ বরফ জলে তলিয়ে গেল রঙ্গন। চেতনা শুদ্ধ হতে যেটুকু সময়, তার মধ্যে সুইটি দরজায় দাঁড়িয়ে। মিসেস গুপ্তা বললেন, আপ। সঙ্গে সঙ্গে বাধ্য যুবকের মতো বিশাল লম্বা শরীরে ভার পেছনে রেখে খাড়া হয়ে গেল সুইটি। মিসেস গুপ্তার দুটো চোখে প্রশস্তি। কিস মি সুইটি। প্রায় শরীরের সঙ্গে লেপ্টে গিয়ে সুইটি মিসেস গুপ্তার গালে ঠোঁট ছুঁয়ে নেমে এলো মাটিতে এবং নেমেই রঙ্গনের দিকে এমন একটা দৃকপাত করল যে দেখে খিলখিলিয়ে হেসে উঠল মিসেস গুপ্তা। লোক, কি হিংসুটে, খুব গর্ব না? চড় মারার ভান করে মিসেস গুপ্তা বললেন, আমার মনে হয় এবার আপনার বাইরে গিয়ে মিস্টার গুপ্তার জন্য অপেক্ষা করা উচিত, তাই না? সুইটি, ওকে যেতে দাও। বাইরে বেরিয়ে আসা ছাড়া কোনো বিকল্প ছিল না। দরজা পেরিয়ে এসে যখন সামান্য বাইরে, তখন মিসেস গুপ্তা বললেন, আমি কবে জানতে পারছি? এতক্ষণে স্পষ্ট গলায় রঙ্গন বলতে পারল, সেটা আমি নিজের আগ্রহেই জানাবো, যত তাড়াতাড়ি পারি। আগ্রহ? নিশ্চয়ই, 20,000 টাকা কম কথা নয়। কথাটা শেষ করে রঙ্গন নির্জন করিডোর পেরিয়ে সকালের জায়গাটায় এসে দাঁড়াতেই দেওয়াল টেলিফোন বেজে উঠল। দুবার শব্দ হয়ে সেটা থেমে যেতে রঙ্গন সোফা গা এলিয়ে দিল। না, মন খারাপ হবার কোনো কারণ নেই। বিরাট শিকার হলো আজ। সূর্য আঙ্কেল নিশ্চয়ই খুব খুশি হবেন। প্রথম দিনেই 10 লাখ টাকার কেস দিচ্ছে সে, ভাবা যায়? কোম্পানি থেকে পাওয়া কমিশন বাদ দিয়েও তার 20,000 রোজগার হচ্ছে। এই 20,000-এ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা দরকার। চেষ্টা চরিত্র করলে 15-16-র মধ্যে পাওয়া যেতেও পারে। ফ্ল্যাট, গাড়ি, ফ্রিজ, টিভি এবং প্রতিটি সন্ধ্যায় যে কোনো বড় ক্লাবে আড্ডা মারা, উপভোগ করা আর কাকে বলে? নিজের চিন্তায় বুঁদ হয়েছিল রঙ্গন। 20,000-এর উপায় নিশ্চয়তায় মিসেস গুপ্তার ব্যবহারও খুব কটু লাগছিল না এখন। চোখ বন্ধ ছিল। খুব কাছ থেকে মিস্টার গুপ্তা কথা বলতেই সে হুড়মুড়িয়ে উঠে বসল। মিস্টার গুপ্তা কখন যে ফিরে এই বারান্দায় উঠে এসেছেন কে জানে। কতক্ষণ এসেছ? অনেকক্ষণ। কেন, তোমাকে কেউ বলেনি যে আমি 12টার আগে ফিরব না? মানে? ঢোক গিলল রঙ্গন। মিসেস গুপ্তার কথা কিছুতেই বলা যাবে না। 20,000 তাহলে হাওয়ায় উড়ে যাবে। মানে আমার হাতে এখন কোনো কাজ ছিল না, তাই ভাবলাম অপেক্ষা করি। কেউ তোমাকে অ্যাটেন্ড করেছে? ধীরে ধীরে মাথা নাড়ল রঙ্গন। না। বাঁ হাতের বুড়ো আঙুলে মিস্টার গুপ্তার দেয়ালে বোতাম চেপে উল্টো দিকের সোফায় বসলেন। অলরাইট, এবার কাজের কথা বলো। হোয়াট অ্যাবাউট মাই প্রবলেম? হয়ে যাবে, মাথা নাড়ল রঙ্গন। মিস্টার চোপড়া বলেছেন ওটা করতে কোনো ঝামেলা হবে না। ইনফ্যাক্ট উনি ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছেন। কিন্তু নিশ্চয়ই ওর কাছে আমার পরিচয় গোপন রেখেছ তুমি? নিশ্চয়ই, না হলে আপনি আমাকে টাকা দেবেন কেন? কিন্তু স্যার, যিনি জমিটা বিক্রি করছেন তার ফাইল তো চোপড়াকে জানাতে হবে। জানবে, নইলে কাজ করবে কিভাবে? তখনই তো চোপড়া টের পেয়ে যাবে জমি কে কিনছে। জানবে। ওহো, তুমি মনে করছো জমি আমার নামে কেনা হচ্ছে? নো, নেভার। তোমার চোপড়া আমার হদিশও পাবে না। এখন বলো, আমার কি কর্তব্য? আমি খুব কুইক ডিসপোজাল চাই। তাহলে স্যার, আমাকে কাগজপত্র, ল্যান্ডলর্ডের ফাইল নাম্বার, যে ট্যাক্সটা বাকি রয়েছে তার জন্য কোনো দরখাস্ত করা থাকলে তার কপি, আপিলের কাগজপত্র, ওকালতনামা, আপাতত এগুলো দিয়ে দিন। আপনার ল্যান্ডলর্ডকে জানিয়ে দিন যেন আমাদের সঙ্গে সহায়তা করে। কিরকম? প্রায় কাগজপত্রেই ওর সই দরকার হবে। সেটা তুমি আমার কাছেই আনবে, আমি সই করিয়ে দেব। এবার এসো আসল কথায়। টাকা পয়সা কিভাবে নেবে? যেমন যেমন খরচা হবে। নো, আমি টার্মস ডিকটেট করি, ওবে করি না। এখন 25% দেব, অর্ডার বের হবার আগের দিন 45%। অর্ডার হাতে পেলে ব্যালেন্সটা।
এই সময় উর্দি পরা একটি লোক ট্রলিতে 2 গ্লাস শরবত নিয়ে এলো। দৃশ্যটায় খুব চমক ছিল। অত সুন্দর ট্রলিতে মাত্র 2টো হলদেটে পানীয়। মিস্টার গুপ্তা হাতের ইশারায় রঙ্গনকে গ্রহণ করতে বললে ও হাত জোড় করল। না, আমার শরীর ঠিক নেই। বিনা বাক্য ব্যয়ে লোকটিকে ফেরত নিতে ইশারা করে মিস্টার গুপ্তা উঠে দাঁড়ালেন। ওকে, কাল সকাল 7টায় এসে কাগজপত্র কালেক্ট করে নিয়ে যেও। আর শোনো, আমার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে তাকে বড় বেশি দাম দিতে হয়। গুড বাই। রঙ্গন চুপচাপ নেমে এলো। আজ মিস্টার গুপ্তার মুখ চোখ কেমন যেন ছিল। উনি কি সন্দেহ করেছেন? মিসেস গুপ্তা যে তার সঙ্গে আলাদা যোগাযোগ করেছেন এটা টের পেয়ে গেছেন। স্বামী স্ত্রীর মধ্যে যে বনিবনা নেই তা বোঝা যাচ্ছে। কিন্তু তার কি দোষ? যদি মিসেস গুপ্তা তাকে আলাদা কাজ দেয়, তা করার অধিকার রঙ্গনের আছে। অত ডাঁট নিয়ে কথা বলার কি আছে? গুপ্তার কালো টাকার অভাব নেই। এরকম পার্টিকে 10-20 লাখ টাকার শেয়ার বিক্রি করা খুব কঠিন হতো না। কিন্তু তখন বলি বলি করেও বলতে পারেনি রঙ্গন। যদি গুপ্তা এর মধ্যে মিসেস গুপ্তার গন্ধ পেয়ে যায়? গাছের পাখি থেকে হাতের পাখি অনেক বেশি ভালো। কিন্তু মিসেস গুপ্তা কম চালু নয়। উনি আবার মাল সুইস ব্যাংকে সরাতে চাইছেন। যে এখানে ট্যাক্স মানি চাইছিল সে মত পাল্টে সুইস ব্যাংকে গেল কেন? হঠাৎ রঙ্গনের শরীরে কাঁটা ফুটল। মিসেস গুপ্তার এই দেশ থেকে হাওয়া হয়ে যাওয়ার মতলব নেই তো? এই সুযোগে টাকা পয়সা বিদেশে সরিয়ে রাখতে চাইছেন হয়তো। দারুণ খেলোয়াড় মহিলা। হাতে নানান ধরনের বল আছে, বাম্পার, গুগলি, পেস। ইচ্ছে মতন ব্যবহার করেন। মিস্টার গুপ্তাও দুধে ব্যাটসম্যান। কিন্তু এটা তো ঠিক, ওই মহিলার পায়ের নখের যোগ্যও নন ওই বুড়ো। আফসোস হলো রঙ্গনের। ঈশ্বর চিরকালই অবিচার করে থাকেন। নিপা বলল, এবার ছাড়ো, আর পারি না, সারা দুপুর চটকেছ। রঙ্গনের গলায় তখন আরাম। তার ডান হাত নিপার নগ্ন শরীরটাকে আঁকড়ে রেখেছিল। ছাড়বার কোনো লক্ষণ দেখা গেল না। রঙ্গন বলল, কথা বলো না। এরকম স্বপ্ন যে জীবনে সত্যি হয়ে আসবে কখনো ভাবিনি। নিপা শব্দ করে হাসল। তোমার উপর নির্ভর করলে কোনো দিনই সত্যি হতো না। গাড়ির কি হলো? দাঁড়াও, টাকা পয়সাগুলো হাতে পাই। কথাটা বলতে বলতে হাত সরিয়ে নিল রঙ্গন। সুযোগ পেলেই খোঁচা না দিয়ে ছাড়বে না নিপা। আজকের সব উন্নতির মূলে যেন রঙ্গনের কোনো চেষ্টা নেই। ওর কথা শুনলেই নিজেকে ঘর জামাই বলে মনে হয়। ছাড়া পেয়ে তড়াক করে বিছানা ছেড়ে উঠল নিপা। আর তখনই টেলিফোনটা বাজল। দ্রুত ম্যাক্সি গলিয়ে নিপা রিভলভিং চেয়ারে শরীর দুলিয়ে রিসিভার তুলল। কে? ও মা, বলো। হ্যাঁ, ফাইন। মা দেখো না, এত করে একটা গাড়ির কথা বলছি কিন্তু কানেই তুলছে না। কয়লা ধুলে কি আর ময়লা যায়? ওয়ার্থলেস। আমাকেই সব করতে হবে। বলছে হাতে নাকি টাকা পায়নি। এটা কোনো লজিক হলো? কি বললে? তাই নাকি? ওমা, কবে? দাঁড়াও। রিসিভার হাত চাপা দিয়ে নিপা ঘুরে বসল। এই, মা সূর্য আঙ্কেলের হোটেল দেখতে যাচ্ছে। রঙ্গন উত্তর দিল না, বিছানায় চিত হয়ে শুল। তুমি দিল্লিতে গিয়ে মিট করবে? কখন যাচ্ছ? ওহ, ইউ আর লাকি। বাপি যাচ্ছে না? ওই তো, বললেই কাজের দোহাই দেবে। পুরুষ মানুষগুলো জানো তো, সবাই এক ছাঁচের। না না না, সূর্য আঙ্কেল ব্যতিক্রম। কি বললে? আমার কপালে কি যাওয়া হবে? যে লোকের হাতে পড়েছি? দেখি। আমি তোমাকে ফোন করব। তুমি আসছো? গুড। রিসিভার নামিয়ে বিছানার কাছে চলে এলো নিপা। মা আসছে। কেন? অন্যমনস্ক গলায় বলল রঙ্গন। স্ট্রেঞ্জ, মা কেন আসছে তুমি তাই জিজ্ঞাসা করছো? হুঁশ এলো রঙ্গনের। তারপর পাজামায় শরীর গলাতে গলাতে বলল, দূর, আমি জানতে চাইলাম কোনো ঝামেলা হয়েছে কিনা, এই সময় আসছেন। বাথরুমের দরজায় দাঁড়িয়ে নিপা বলল, অনেক হয়েছে। এখন তুমি স্ট্যাটাস পেয়েছো, কথাবার্তা ভদ্রভাবে বলতে শেখো। তারপরে বাথরুমের দরজা বন্ধ হয়ে গেল। বিছানায় বসে হতভম্বের মতো তাকালো রঙ্গন। একটা কেনর এতগুলো প্রতিক্রিয়া হয়? মাটিতে পা রাখতে গিয়ে ওর খেয়াল হলো এখানে মাটি নেই। পায়ের তলায় নরম কার্পেট, দেয়ালের সঙ্গে ম্যাচ করে কেনা। এই ফ্ল্যাটে যেসব ফার্নিচার আছে তা চোপড়ার চাকরি করলে জীবনেও কিনতে পারত না সে।
আর তখনই মনে পড়ল আজ বিকেলে চোপড়ার সঙ্গে দেখা করার কথা। মিস্টার গুপ্তার কেসের লেটেস্ট খবর নিয়ে যথাস্থানে জানাতে হবে। 2-1 দিনের মধ্যে রায় বের হবে বলে আশা করা যাচ্ছে। খুব দ্রুত কাজ করছে চোপড়া। এর মধ্যে শর্তমাফিক পেমেন্টস গুলোও দিয়েছে গুপ্তা, কিন্তু তার ভাগ পায়নি রঙ্গন। শেষ ইনস্টলমেন্ট থেকেই রঙ্গনের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে চোপড়া। দিন 10 হয়ে গেল এই ফ্ল্যাটে। রাজার মতো থাকা যায় এখানে। 2টো স্নানঘরে পৃথিবীর সব আরাম। সূর্য আঙ্কেল দিল্লি যাওয়ার আগে মিসেস গুপ্তার খবর দিয়েছিল রঙ্গন। শুনে ঘাড় নেড়েছিলেন সূর্য আঙ্কেল। তাহলে বোঝা যাচ্ছে আমার পছন্দ নির্ভুল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি আরো উন্নতি করবে রঙ্গন। হ্যাঁ, সুইস ব্যাংকে টাকা রাখা খুব সহজ নয়। সোজা পথে সরকার কিছুতেই অনুমতি দেবেন না। মুশকিল হলো ক্লায়েন্টদের অদ্ভুত অদ্ভুত অনুরোধ আমাদের ফেস করতে হবে। অলরাইট, আমি চেষ্টা করব ওর অনুরোধ রাখতে। রঙ্গন বলেছিল উনি নিশ্চিত না হয়ে টাকা দেবেন না। সূর্য আঙ্কেল বলেছিল রাইট, তুমি জিনিসটা না পেলে দাম দেবে কেন? আমি খোঁজ খবর নিয়ে তোমাকে কয়েকদিনের মধ্যেই জানাবো। গত রাতে দিল্লি থেকে ট্রাঙ্ক কলে সূর্য আঙ্কেল সংক্ষেপে জানিয়েছিলেন, এভরিথিং অ্যারেঞ্জড, গো অ্যাহেড। স্পট ঘুরে ওরা 4 দিন বাদে কলকাতায় ফিরছেন। তখনই কাজ শুরু করা যেতে পারে। কয়েকবার চেষ্টা করে ফোনে মিসেস গুপ্তাকে পেয়ে খবরটা জানিয়ে দিয়েছিল রঙ্গন। 1 কাপ কফি পেলে ভালো হতো। রঙ্গন বাথরুমের দরজার দিকে তাকালো। ঝর্ণায় শব্দ হচ্ছে এখনো। কাজের লোক জোটেনি নিপার। অবশ্যই এ বিষয়েও খুব উৎসাহীও নয়। 2টো প্রধান খাওয়া তো হোটেলেই হচ্ছে। চা বা কফি নিপা কিংবা রঙ্গন নিজেই করে। একটা কালো মেম সাহেব ঝি এসে ঘরদোর পরিষ্কার করে দেয়। এরকম সংসার নাকি আজকাল স্বস্তির। রঙ্গনের ব্যাপারটা মাথায় ঢোকে না। দ্বিতীয় বাথরুমের থেকে পরিষ্কার হয়ে বেরিয়ে এসে রঙ্গন দেখলো নিপা আয়নার সামনে দাঁড়িয়ে স্প্রে করছে। চকচকে চামড়ার কাছে এগিয়ে যেতে নিপা ভ্রুকুটি করল। ডোন্ট টাচ মি। কেন? স্নান করে এসেছি, নোংরা করে দিও না। হতভম্ব হয়ে গেল রঙ্গন। আমি স্পর্শ করলে তুমি নোংরা হবে? ঠোঁট বেঁকিয়ে নিপা বলল, তোমাদের ওই গঙ্গা জল মার্কা আইডিয়াগুলো ছাড়ো তো। এখন আমাকে একটু পবিত্র থাকতে দাও। মেয়েদের শরীর দেখলে তোমরা অন্য কিছু ভাবতে পারো না, না? কদিন ধরে এই হচ্ছে। নিপার মর্জি মতন তাকে রমণ করতে হবে, নিপার ইচ্ছে মতন তাকে বেড়াতে যেতে হবে। নিপা ওর খাবারের মেনু পর্যন্ত এখন পছন্দ করে দিচ্ছে। শালা। রঙন মনে মনে গালাগালি দিল। আমি এখন কৃতদাস। রাগের মাথায় সামনে যা পড়েছিল তাতেই লাথি বসালো রঙ্গন। ঘুরে দাঁড়িয়ে নিপা চেঁচিয়ে উঠল, ও কি, তুমি একটু সোবার হতে পারো না? রঙ্গন একটা কথা বলতে গিয়ে চেপে গেল। নিপা নিজের মনে গড়গড় করছিল, বাঙালিদের অভ্যাস এত খারাপ হয়ে গেছে। জামা প্যান্ট পরে রঙ্গন বলল, আমি বের হচ্ছি। বের হচ্ছ মানে? ড্রেসিং টেবিলের আয়নায় নিপার মুখ। চোপড়ার ওখানে যেতে হবে। আশ্চর্য, তুমি শুনলে মা আসছে তবু তুমি বের হচ্ছ? কিন্তু কাজটা খুব জরুরি, মিস্টার গুপ্তার ব্যাপার। ওহ, তুমি এই স্লেভ মেন্টালিটি ছাড়তে পারবে না, না? এখন তোমার চাকরির কি দরকার? চোপড়ার বউ টানছে না তো? রঙ্গন কিছু জবাব দেবার আগে বেল বাজলো। নীলা বলল, খুলে দাও। দরজা খুলতেই নাক জুড়ে চার্লি। খিলখিলিয়ে হাসলেন নিপার মা। ও মা, তুমি আছো বুঝি? রঙ্গন বোকার মতো বলল, মানে? নিপার মা বললেন, কাজকর্ম সব শিখে উঠেছে ফ্ল্যাট পেয়ে, তা বুঝতেই পারছি। নিপা কোথায়? ভেতরে ঢুকেই নিপার মা বললেন, হ্যাঁ, কি ঠিক করলি? নিপার প্রসাধন চলছিল। আমার না মরলে কোথাও যাওয়া হবে না। সে কি? দেখো না, তখন শুনলো যাওয়ার কথা হচ্ছে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলছে না। নিপার মা ঘুরে দাঁড়ালেন। সে কি, তুমি চাও না ও বেড়াতে যাক? নিপা বলল, আর যদি আপত্তি থাকে তো ও সঙ্গে চলুক। নিপার মা মাথা নাড়লেন। না না, সূর্যের গেস্ট হয়ে এত লোক যাওয়া। রঙ্গন এবার কথা বলল, আমার এখন প্রচুর কাজ, কলকাতা ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নিপা যদি চায় ঘুরে আসুক। নিপার মা তৎক্ষণাৎ উল্লেসিত। দ্যাটস লাইক এ গুড বয়। আমরা কালই রওনা হচ্ছি। তুই গোছগাছ করে রাখিস। আমি যাওয়ার পথে তোকে তুলে নেব। ওহ, সূর্য খুব খুশি হবে তোকে দেখলে। নিপা চোখের কোণে তাকালো। টিকিট?
ও হ্যাঁ রঙ্গন, তুমি দুটো টিকিট নিয়ে এসো। রঙ্গন সঙ্গে সঙ্গে ঝিমিয়ে গেল। এখন তার পকেটে দুয়েকের বেশি নেই। এ টাকাটাও মাইনে থেকে ধার নেওয়া। অন্য সময় হলে চোপড়া অ্যাডভান্স দিত না। টাকাটা পেয়ে বাড়িওয়ালাকে ভাড়া মিটিয়ে এখানে আসতে হয়েছে। তার উপর দুবেলা হোটেলের খাওয়ার খরচ মেটাতে পকেট হালকা হয়ে যাচ্ছে। গুপ্তার অর্ডারের দিকে হাপিত্তেশ করে তাকিয়ে আছে সে। এই সময় যদি টিকিট কাটতে হয়, রঙ্গন দিল্লির ভাড়া কত হিসাব করছিল। কোন রকমে বলল, কোন ট্রেন? ট্রেন? ও গড! ট্রেনে 24 ঘন্টা ধরে বসে থাকলে আমরা সূর্যকে ধরতে পারবো? ও রঙ্গন, রোমে যখন আছো রোমানদের মতো ব্যবহার করো। 5 জনে বলবে কি? কাল ভোরের ফ্লাইটের টিকিট কেটো। আর বাবা, একবার সূর্যের কাছে গিয়ে পড়লে তো তোমার কোনো খরচ হবে না। এরকম চান্স জীবনে নিপা পাবে? বিরক্তি ফুটে উঠল নিপার মায়ের গলায়। প্লেনের টিকিট? রঙ্গন অসাড় চোখে নিপার দিকে তাকালো। নিপার মা সেটা লক্ষ্য করে বলল, কি ব্যাপার, তোমার কাছে টাকা নেই নাকি? নিপা বলে উঠল, টাকা থাকবে না কেন? তুমি বসো তো। মিনিট তিনেক বাদে রঙ্গন যখন বের হচ্ছে, নিপা চট করে তার কাছে চলে এলো। তোমার কাছে টাকা নেই? না, তুমি জানো এখনো রোজগার শুরু হয়নি। হয়নি, কিন্তু হবে। না হওয়া অব্দি খরচ করবো কোত্থেকে? আহ, আস্তে কথা বলো, মা শুনতে পাবে। তুমি জানো টাকা আসছে, তাহলে এত দ্বিধা করছো কেন? মানে? বড়লোকদের পকেটে সব সময় পয়সা থাকে না, তারাও ম্যানেজ করে। তুমি আপাতত করে নাও। চোপড়াকে বলো তোমার পাওনা টাকা থেকে অ্যাডভান্স করতে। ওরকম মেনিমুখ হয়ে থেকো না তো। আমার সম্মান রাখা তোমার কর্তব্য। নীলা চলে গেল মায়ের কাছে। রাস্তায় নেমে রঙ্গন নিজেকে গালাগাল দিচ্ছিল। এরকম দামি ফ্ল্যাটে যে থাকে তার পকেট খালি, কেউ বিশ্বাস করবে? এখন কোত্থেকে টাকাটা ম্যানেজ করবে সে? চোপড়া যে এখন 1 পয়সাও দেবে না, সেটা জলের মতো সোজা। তাহলে পরিচিত একটা মুখও মনে পড়ল না রঙ্গনের। একটু এগিয়ে উড়োজাহাজের অফিসে পৌঁছে ভাড়াটা জেনে নিয়ে সে কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইল। শুধু টিকিট কাটলেই চলবে না, নিপার হাতেও তো কিছু দিতে হবে। তার মানে 3,000 টাকা চাই। গুপ্তাকে ফোন করবে? একটা পাবলিক বুথ থেকে গুপ্তার বাড়িতে টেলিফোন করলো রঙ্গন। কিছুক্ষণ বাদে বোধহয় দারোয়ানটাই ফোন ধরল। সাহেব নেই, মেম সাহেবও বেরিয়ে গেছেন। রিসিভার নামিয়ে ঠোঁট কামড়ালো সে। মেম সাহেবের কথাটা জিজ্ঞাসা করাটা ভুল হয়ে গেল। লোকটা যদি টোটো রিপোর্ট করে, তাহলে গুপ্তার সন্দেহ হতে পারে। যা হয় হবে। এখন তার 3,000 টাকা চাই। চোখ তুলে তাকালো রঙ্গন। সামনের চওড়া রাস্তা দিয়ে অজস্র গাড়ি ছুটে যাচ্ছে। এত মানুষ, কিন্তু কেউ তাকে 3,000 টাকা দেবে না। অথচ খালি হাতে ফিরলে নিপা এবং নিপার মা ঠোঁট বেঁকিয়ে যে শব্দটা উচ্চারণ করবে, তার একটাই মানে, অপদার্থ। বড়লোক হতে হলে বড়লোকের মেজাজ চাই। সামান্য 3,000-এর জন্য চিন্তা করছো তুমি? নিজেকে ধিক্কার দিল রঙ্গন। আর কেউ না দিক, চোপড়াকে দিতে বলো। দরকার হলে চোখ রাঙাও। ইতিমধ্যে তোমার জন্য অনেক কামিয়েছে লোকটা। চাকরদের মতো ব্যবহার করলে কেউ তোমার সামনে হাত উপর করবে না। টাইপরাইটার মেশিনের উপর ঝুঁকে পড়ে দাসবাবু এখনো কাজ করে যাচ্ছে। রঙ্গন ঢুকে জিজ্ঞাসা করলো, সাহেব আছে? কথাটা বলেই তার খেয়াল হলো সেই স্লেভ মেন্টালিটি। আগে মালিককে সাহেব বলতো, এখনো তার জিভে এসে যাচ্ছে। দাসবাবু চোখ তুলল। কয়েকদিনের মধ্যে লোকটার ব্যবহার পাল্টে গিয়েছে। মনিবের পেয়ারের লোক হওয়ায় রঙ্গনের সঙ্গে যেন তার দূরত্ব বেড়ে গিয়েছে। কথা না বলে মাথা নাড়ল সে। না। যাক চলে। কোনো খবর দিয়েছে? না। তারপর একটু দ্বিধা নিয়ে বলল, আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন? মানে সেই রকম শুনছিলাম। হ্যাঁ, একটা প্রজেক্টে যাচ্ছি আমি। অনেক মাইনে না? আমার আর কিছু হলো না। কি করে যে সংসার চালাচ্ছি তা ঈশ্বরই জানেন। দাসবাবু বললেন। আপনি আর্ন করতে চান? হঠাৎ ঘুরে দাঁড়ালো রঙ্গন। এই একটু উপকার করা যাক। আমাদের প্রজেক্টের শেয়ার কিনতে পারেন? খুব কম করে 5,000। বছরে 48% ডিভিডেন্ড পাবেন। ফুল সিকিউরিটি। কোনো ব্যাংক এত সুবিধা দেবে না। সত্যি? দুটো চোখ উজ্জ্বল হয়ে উঠল দাসবাবুর। 48? ভেবে দেখুন, বড় পার্টি ছাড়া কেস নিচ্ছি না, কিন্তু আপনার কথা আলাদা।
রঙ্গন আর কথা বাড়াতে চাইছিল না, সময় চলে যাচ্ছে। চোপড়া সাহেব কোথায় গেলেন? ওকেই ধরতে হবে। সে সোজা দোতলায় উঠে এলো। চাকরটাকেও দেখা যাচ্ছে না। রঙ্গন বন্ধ দরজায় হাত দিতেই খুলে গেল। সে ভেতরের ঘরে ঢুকে 1 সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এই সময় মিসেস চোপড়ার কণ্ঠস্বর শোনা গেল। চাকরকে ধমকাচ্ছেন, এখনো সে দোকানে যায়নি কেন? তার মুখ ম্লান হয়ে গেল। আর এখনো সে বাইরের ঘরে কি খুটখুট করছে? যাওয়ার সময় যেন দরজাটা ভালোভাবে চেপে দিয়ে যায়, তাতে গা তালা আপনি বন্ধ হয়ে যায়। রঙ্গন হাসল। মানুষ কত অন্ধভাবে পরস্পরের উপর নির্ভর করে। চাকরটা দরজা বন্ধ করেছে অসতর্ক হাতে, দেখেও যায়নি। পিছু হটে সে চাপ দিতেই দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। সেই সময় মিসেস চোপড়ার গুনগুনানি শুরু হলো। স্নান সেরে বেরিয়ে এসেছেন তিনি। এ ঘরে দাঁড়িয়ে রঙ্গন ওকে দেখতে পাচ্ছিল না। সে ধীরে ধীরে এগিয়ে ভেতরের দরজায় দাঁড়িয়ে থতমত হয়ে গেল। সদ্য স্নান সারা মিসেস চোপড়া সর্বাঙ্গ তোয়ালেতে ঢেকে আয়নার সামনে দাঁড়িয়েছেন। মেয়েদের এই একা একা থাকার মুহূর্তে উপস্থিত হওয়া অশোভন, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গিয়েছে। আয়নায় প্রতিফলন দেখে চমকে উঠে মুখে হাত চাপা দিয়ে আর্তনাদ করে ঘুরে দাঁড়িয়েছেন মিসেস চোপড়া। আর রঙ্গন তখনই ধরনী দ্বিধাহ গোছের ভঙ্গিতে হাত জোর করল। নিঃশ্বাস ফিরে পেতে সময় লাগলো। মিসেস চোপড়া চিৎকার করলেন, তুমি তুমি কোত্থেকে এলে? মাফ করবেন, আমি বুঝতে পারিনি দরজা ভেজানো ছিল। ভেতরে আসতেই শুনলাম বন্ধ করে দিতে বলছেন। আপনি আমায় ক্ষমা করবেন, আমি জানতাম না। কি জানতে না? আপনি একা আছেন। কেন, একা থাকলে কি আসতে নেই? ধীরে ধীরে ঠোঁটে হাসি ফুটছিল মিসেস চোপড়ার। চিরুনিটা টেবিলের উপর ছুঁড়ে হঠাৎ মুখ ফেরালেন। আমি ঠিক করেছিলাম তোমার সঙ্গে কথা বলবো না। ছোট্ট রোগা শরীর এবং মুখ বয়স লুকিয়ে ফেলেছে। হাঁটু অব্দি তোয়ালে। পা দুটো সত্যি কিশোরী। রঙ্গন সাহস সঞ্চার করছিল। আমার অপরাধ? আয়নায় চোখ রেখে মিসেস চোপড়া তীব্র গলায় প্রশ্ন করলেন। তুমি চলে যাচ্ছ? কে বলল? তুমি যাচ্ছ না? খুব বড় চাকরি পেয়েছো তাই চোপড়ার কাছে থাকবে না, এসব কি মিথ্যে? ঘুরে দাঁড়ালেন মিসেস চোপড়া। এসব শোনার পর থেকেই বুকের ভেতরটা, আমি তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে হারাতে চাই না। তুমি বলো এসব মিথ্যে। প্লিজ তুমি থাকো এখানে। ওই মুখের দিকে তাকিয়ে রঙ্গন শেষ পর্যন্ত হাসল। যাচ্ছি না। এবং এর পরের ঘটনার জন্য প্রস্তুত ছিল না রঙ্গন। প্রায় পাখির মতো উড়ে এলেন মিসেস চোপড়া। রঙ্গনের 2 হাত ধরে যেন নেচে উঠলেন। রিয়েলি? ওহ, হাউ সুইট ইউ আর। তারপর আচমকা স্থির হয়ে রঙ্গনের চোখে চোখ রেখে অদ্ভুত গলায় বললেন, ইউ লাইক মি, তাই না? ধীরে ধীরে মাথা দোলালো রঙ্গন। সঙ্গে সঙ্গে বুড়ো আঙ্গুলে ভর করে মিসেস চোপড়ার শরীর কয়েক ইঞ্চি উপরে উঠে এলো। দুটো সাদা সাপের মতো হাত রঙ্গনের গলা জড়িয়ে ধরল এবং দুটো চোখের পাতা রঙ্গনের মুখের নিচে চলে এলো। কিস মি, আই এম ডাইং ফর ইউ। দুপুরের ক্লান্তি এখনো রঙ্গনের শরীরে, কিন্তু তবু ওর মুখ নত হলো। ও কিছু বলতে গেলে মিসেস চোপড়া বাধা দিলেন, কোনো কথা বলবে না। মিনিট 10 বাদে মিসেস চোপড়া কিন্তু নিজেই কথা বললেন। তুমি সুন্দর। রঙ্গন বিস্ময়ে তাকিয়েছিল। মিসেস চোপড়ার শরীর আবার তোয়ালেতে ঢাকা। কোণের ওপর ভার দিয়ে হাতের চেটোয় গাল রেখে ওর দিকে তাকিয়ে আছেন। আমি তোমাকে যত গালিগালাজ করতাম তত চাইতাম কাছে পেতে। তুমি ছেড়ে যাবে না তো? নিঃশব্দে মাথা নাড়ল রঙ্গন। ওই ছোট্ট শরীরটা এত জাদু লুকোনো ছিল তা কে জানতো। সে হাত বাড়াতে মিসেস চোপড়া ওর বুকে ঠোঁট ছুঁয়ে সোজা হয়ে বসলেন। না, আজ নয়। মিসেস চোপড়াকে সন্দেহ করতে দেওয়া উচিত হবে না। বাট আই নিড ইউ। বিছানা থেকে নেমে হাঁসের পায়ে আবার বাথরুমে চলে গেলেন মিসেস চোপড়া। আর তখনই রঙ্গনের মনে হলো সে পাপ করল। একে কি পাপ বলে? নিপার সঙ্গে কি সে বিশ্বাসঘাতকতা করল না? কিন্তু সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, নিপা শুধু স্ত্রী হবার অধিকারে তার উপর অপার ক্ষমতা প্রয়োগ করতে পারে না। প্রতিটি মুহূর্তে নিপা তাকে আহত করছে। তার অসহায়তার কথা ঘুণাক্ষরেও চিন্তা করছে না। এখন সে নিপার প্রয়োজনের হাতিয়ার। অতএব সে কোনো পাপ কাজ করেনি। বরং তার শরীর যে তৃপ্তি পেল তা দেবার ক্ষমতা নিপার ছিল না। দুটো বিপরীত চিন্তার মধ্যে সে পোশাক পরে নিতেই মিসেস চোপড়া বেরিয়ে এলেন।
এখন ও রঙে পা ঢাকা ম্যাক্সি, ঠিক পুতুলের মতো দেখাচ্ছে। এসে জিজ্ঞাসা করলেন, কি ভাবছো? কিছু না। নো, তুমি লুকোচ্ছ। আর ইউ নট হ্যাপি? মোর দ্যান দ্যাট। তবে? কি তবে? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। রঙ্গন ঠোঁট কামড়ালো। চোপড়া সাহেব কখন ফিরবে? জানি না, তোমার অর্ডার আনতে গিয়েছে বোধহয়। কেন, কি দরকার? রঙ্গন এক মুহূর্ত চিন্তা করলো, তারপর শান্ত গলায় বলল, ওকে আমি একটা প্রস্তাব দিতাম। কি প্রস্তাব? আমি যে কোম্পানির হয়ে কাজ করছি তারা শেয়ার বিক্রি করছে, বছরে 48% ডিভিডেন্ড, ডিপোজিট সিকিউরড, কোনোভাবেই টাকা মার যাওয়ার চান্স নেই। আমি নিজে দুটো শেয়ার কিনতে চাই, কিন্তু আমার 3,000 কম হয়ে যাচ্ছে। চোপড়া সাহেব যদি আপাতত লোন দেন তাহলে আমার কমিশনের সঙ্গে অ্যাডজাস্ট করা যেতে পারে। টাকাটা আমার আজকেই চাই। 48%? হ্যাঁ, প্রচুর টাকা। হঠাৎ হাসলেন মিসেস চোপড়া। আমি তোমাকে 3,000 দিতে পারি, কমিশন পেলে ফিরিয়ে দিও। কিন্তু আমারও দুটো শেয়ার চাই। পার শেয়ার কত? 5,000। তার মানে বছরে 4,800 পাবো? মাসে 400? গুড। তুমি বলছো টাকা মার যাওয়ার কোনো সুযোগ নেই? না, সুইস ব্যাংকে পুরো টাকাটা জমা আছে। এই তো মিসেস গুপ্তা 10 লাখ টাকা জমা রাখছেন। রঙ্গন কথাটা বলে জিভ কামড়ালো। কথাটা অত্যন্ত গোপন, আর সে নিজেই প্রকাশ করে ফেলল। মিসেস গুপ্তা? হু ইজ শি? ও, যার হাজব্যান্ডের কেস চোপড়া করছে? এত টাকা? তুমি নিশ্চয়ই কিনিয়ে দিচ্ছ? হ্যাঁ, কিন্তু প্লিজ এ কথাটা কাউকে বলবেন না। কেন? এটা গোপন ব্যাপার। ওর হাজব্যান্ড জানে না? আর চোখে তাকালো মিসেস চোপড়া। জানে। মিথ্যে কথাটা চটপট বলল রঙ্গন, কিন্তু আর কাউকে জানাতে চায় না, বুঝতেই পারছেন। খুব আফসোস হচ্ছিল রঙ্গনের। তোমার সঙ্গে ওর কোনো রিলেশন নেই তো? আমার সঙ্গে? ধুর। হাত বাড়িয়ে দিলেন মিসেস চোপড়া। প্রমিস? স্পর্শ করল রঙ্গন। বিশ্বাস করুন। নো, টেল মি প্রমিস। প্রমিস। পকেটে 13,000 টাকা নিয়ে রঙ্গন যখন নামছে তখনই দেখা হয়ে গেল চোপড়া সাহেবের সঙ্গে। শেষ দিতে দিতে উঠছে বুড়ো। মুখোমুখি হতেই চেঁচিয়ে উঠলেন, হ্যালো রঙ্গন, তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? না। হাসলো রঙ্গন, কিন্তু চোপড়াকে দেখা মাত্র সে অপরাধবোধটা ফিরে আসছিল। চোপড়া বলল, গুড। আমি খবরটা পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম। কেউ উপরে উঠলে আমি বাধা দেব না, কিন্তু ভাবছিলাম তুমি অন্তত আমাকে জানাতে পারতে। যাক, তোমার কেস হয়ে গিয়েছে। অর্ডার পেয়ে যাব কাল সকালে। 1,000 টাকা টোকেন পেনাল্টি। ও কিছু নয়, কিন্তু তোমার ক্লায়েন্টের পাত্তা পেলাম না। মানে, আপনি গিয়েছিলেন নাকি? হ্যাঁ, ভাবলাম সুখবরটা দিয়ে আসি। ল্যান্ডলর্ডের যে ঠিকানা সেখানেও কেউ থাকে না। কি ব্যাপার? কিন্তু কথা ছিল যে আপনি যোগাযোগ করবেন না। পার্টি ওই একটাই শর্ত দিয়েছিল, তাই না? আরে কেউ টের পাবে না আমি ওখানে গিয়েছিলাম। যার জন্য এত করছি তার সঙ্গে আলাপ করার ইচ্ছে হয় না। ঠিক আছে, আমি আর যাচ্ছি না, কিন্তু আগামীকাল অর্ডারটা যখন পাচ্ছি কালকেই পেমেন্টের ব্যবস্থাটা করে ফেলো। মিস্টার চোপড়া হাসলেন। আমার কমিশন কালকেই পাচ্ছি? ও শিওর। ঠিক আছে। চোপড়া সাহেব রঙ্গনের হাত ধরলেন। এরকম কেস আরও নিয়ে এসো, আরও। বুঝলে? রাস্তায় নেমে রঙ্গন দুপাশে তাকালো। পকেটে এত টাকা নিয়ে সে কখনো বের হয়নি। মিস্টার গুপ্তা যে দুটো ইনস্টলমেন্ট দিয়েছেন তা নিয়ে এসেছিল ওর দারোয়ান। চোপড়ার অফিসে পৌঁছে দিয়ে সে ফিরে গেছে। অতএব এত টাকা। হাসল রঙ্গন। টাকা আসা তো সবে শুরু হলো। এরপর 10 লক্ষ আনতে হবে। 10 কোটি হতে কতদিন লাগবে? চাঁদের পাহাড়ের চূড়োয় না ওঠা পর্যন্ত তার শান্তি নেই। এতদিন বোকার মতো বসে মার খেয়েছে সে। সত্যি, কলকাতার হাওয়ায় টাকা ভেসে বেড়ায়। একটু উদ্যোগী হলে এবং কায়দা জানলে সেগুলোকে পকেটে পরা যায়। ট্যাক্সির সন্ধানে আর খানিকটা এগোতেই পেছনে কারো গলা শুনতে পেল রঙ্গন। ঘাড় ঘুরিয়ে দেখল দাসবাবু ছুটে আসছেন। আবার কি ফ্যাসাদ বাঁধালো চোপড়া? হাঁপাতে হাঁপাতে কাছে এসে দাসবাবু বললেন, ওহ, অনেক কষ্টে আপনাকে ধরেছি। তখন সাহেবের সামনে কিছু বলতে পারছিলাম না। কি ব্যাপার? 5,000 টাকা শেয়ার কিনলে মাসে 200 টাকা পাওয়া যাবে? মাসে মাসে? তাহলে আমার বড় উপকার হয়। দাসবাবুর গলায় কাতরতা।
চটপট হিসেব করল রঙ্গন। হ্যাঁ তাই, তবে মাসে মাসে পাবেন কিনা তা বলতে পারছি না, আমি চেষ্টা করতে পারি। একটু দেখুন স্যার, আমি গরিব মানুষ, বড় উপকার হয়। দুটো হাত জোড় করলেন দাশবাবু। রঙ্গন খুব অবাক হয়ে গিয়েছিল। লোকটা তাকে স্যার বলল, কি কাণ্ড! কিন্তু সে দ্রুত নিজেকে সংযত করল। এখন থেকে তার স্ট্যাটাস অনেক উপরে, অতএব স্যার সম্বোধন তার প্রাপ্য। সে মাথা নাড়ল। দেখি, আপনাকে জানাবো। ছুটে আসা ট্যাক্সিটাকে হাতের ইঙ্গিতে দাঁড় করিয়ে দরজা খুলল রঙ্গন। দাশবাবুর দিকে আর তাকানো উচিত নয়, সে গম্ভীর গলায় বলল, এয়ারলাইন্স। কলকাতার গরমে ভদ্র সন্তান বাস করতে পারে না। দুপুর একটায় ফ্ল্যাটের সামনে গাড়ি থেকে নামতে নামতে রঙ্গন নিজের মনে বলল। অথচ এখন তার বাইরে যাওয়ার কোনো উপায় নেই। কাজের চাপ বেড়েছে, প্রতি মাসে পাই পয়সা হিসেব করে সার্টিফিকেট হোল্ডারদের মিটিয়ে দিতে হচ্ছে। আর এ ব্যাপারে ওর সবচেয়ে সুবিধে হলো, ওদের ফ্ল্যাটের যে ঘরটার বাইরে থেকেও ঢোকা যায় সেই ঘরে সূর্য আঙ্কেল একটা মিনি অফিস করেছে। হোটেল ছাড়াও আরো কয়েকটা বিজনেসে হাত দিয়েছেন সূর্য আঙ্কেল। 48% ডিভিডেন্ড, কমিশন ইত্যাদি মিটিয়ে তাতে ভালো লাভ থাকবে। অতএব তার শেয়ার বিক্রি চলছে। সূর্য আঙ্কেলের আরেকজন এজেন্টের চেয়ে বেশি কাজ দেবার তাগিদেই খাটুনি বেড়েছে রঙ্গনের। লিফটে চেপে উপরে উঠে এলো রঙ্গন। জুতোর টো থেকে মাথার চুল পর্যন্ত স্বচ্ছলতার ছাপ। নিজের এবং নিপার নাম লেখা দরজার বোতামে চাপ দিতে গিয়েও ও হাত সরালো। ডান দিকের অফিস ঘরের পর্দা নড়ছে। ওই লোকটা কে, যে দরজার দিকে পেছন ফিরে টেবিলে তেছরা হয়ে বসে? নিঃশব্দে সে অফিস ঘরের পর্দা সরালো। সাবাস, এ আবার কবে এলো? রঙ্গন জিজ্ঞাসা করল, আপনার নাম জানতে পারি? চমকে পেছন ফিরে তাকিয়ে মেয়েটি সোজা হয়ে দাঁড়ালো। যাকে সে লোক ভেবেছিল জিন্সের প্যান্ট এবং শার্টের জন্য, সে যে একটি আস্ত মেয়ে তা দরজায় না দাঁড়ালে বোঝাই যেত না। মেয়েটি ততক্ষণে স্বাভাবিক। সেটা জানার অধিকার আপনার আছে কি? অবশ্যই, কারণ এই ফ্ল্যাটটিতে আমি থাকি। সস্ত্রীক? প্রশ্নটা শুনে একটু হতভম্ব হলো রঙ্গন। তারপর নিঃশব্দে হ্যাঁ বলল। গ্ল্যাড টু মিট ইউ, রঙ্গন সেন। আমি আত্রেয়ী রায়। আজ থেকে আমি এই অফিসের চার্জে। এক পা না এগিয়ে হাত বাড়িয়ে দিল মেয়েটি। রঙ্গন বাধ্য হলো দূরত্ব কমাতে। মেয়েটির করতল মোটেই মেয়েলি নয়। বলল, মিস্টার ঘোষ, যিনি কাজ করছিলেন এখানে? ওহো, দ্যাট ইডিয়ট। ওকে আমি 10টায় আসতে বলেছি, 1টার মধ্যে কাজ শেষ করে চলে যাবে। বুড়ো লোকগুলোকে আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না। আমি শুনেছি আপনার স্ত্রীর হাতে নাকি চেইন আছে। চেইন? যার শেষ হয় বকলেসে। উচ্ছ্বসিত হাসিতে ভেঙে পড়ল মেয়েটি। মুখ চোখ লাল হয়ে গেল রঙ্গনের। কার কাছে শুনলেন? সূর্য বলছিল। যাক, ছেড়ে দিন ওসব কথা। বাই দ্য বাই, একটু আগে আপনার ক্লায়েন্ট এসেছিল, সে টাকাটা তুলে নিতে চায়। আমি আপনার সঙ্গে কথা বলতে বলেছি। কি নাম? কি সাম দাস, ওল্ড ম্যান। দাসবাবু। 2 মাস দেখা হয়নি ওর সঙ্গে। চোপড়ার চাকরি ছেড়ে দেওয়ার পর আর যাওয়ার কোনো সময়ই পায় না সে। এমনকি মিসেস চোপড়া যখন ওর সঙ্গে এসে ডিভিডেন্ড নিয়ে যান, তখনও দেখা হয় না। কিন্তু দাসবাবু হঠাৎ টাকা তুলে নিতে চাইছেন কেন? 5,000 অবশ্য হাতের ময়লা, তবু প্রজেক্ট শেষ হবার আগেই কোনো ক্লায়েন্ট সরে যাচ্ছে, এই খবর 5 কান হলে নানান গল্প ছড়াবে। তাছাড়া এটা তার পক্ষে অসম্মানেরও। সূর্য আঙ্কেল নিশ্চয়ই কিছু বলবেন না, কিন্তু সেই অদৃশ্য এজেন্টটি? রঙ্গন বলল, আমি টেলিফোন করছি। মেয়েটি চেয়ারে ফিরে গিয়েছিল, ঘাড় নেড়ে হ্যাঁ বলল। চোপড়ার অফিস একবারেই পাওয়া গেল। রঙ্গন খুশি হলো, দাসবাবুই ধরেছে। কি ব্যাপার? আমি রঙ্গন বলছি, শেয়ার বিক্রি করতে চাইছেন কেন? ও রঙ্গনবাবু, খুব ভালো হলো। আপনার ওখানে যে মেম সাহেবকে আজ দেখলাম, তার ব্যবহার খুব খারাপ। আমার সঙ্গে ভালো করে কথাই বলেননি। যাক, আমি টাকাটা তুলে নিতে চাই। খুব বিনীত গলা দাসবাবুর। কেন? কিছু মনে করবেন না, আমি শিক্ষিত নই, কিন্তু আমাকে একজন বোঝালো যে আপনারা নাকি বেআইনিভাবে 48% দিচ্ছেন। কোনো ব্যাংক কিংবা কোনো কোম্পানি যা দিতে পারে না, তা আপনারা কেমন করে দিচ্ছেন? নিশ্চয়ই গোলমাল আছে। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু আপনি আছেন বলে আপত্তি করিনি। আজ এই ব্যাপারটা জানতে গিয়েছিলাম, কোনো বিপদ আপদ এলে আমাকে বাঁচাবেন যেন।
কিন্তু ওই মেম সাহেবটি যেরকম ব্যবহার করলেন তাতে মনে হলো আমার অবিলম্বে টাকা তুলে নেওয়া দরকার। দূর মশাই, কে কি বলছে আর আপনি ঘাবড়ে গেলেন? আমি যখন আছি তখন আপনার কোনো ভয় নেই। মিসেস চোপড়া কেমন আছেন? প্রশ্নটা করে একটু কুণ্ঠিত হলো রঙ্গন। বস্তুত সেই ঘটনার পর তার সঙ্গে মিসেস চোপড়ার খুব দেখা সাক্ষাৎ হয়নি। কমিশনের টাকা পেয়ে ৩,০০০ যেদিন ফেরত দিতে গিয়েছিল সেদিন কি কান্নাকাটি! তুমি যে বিবাহিত এ কথা বলনি কেন? কোনো রকমে পালিয়ে এসেছিল টাকাটা রেখে। আর যখন ডিভিডেন্ড নিতে আসে তখন ইচ্ছে করে আড়ালে থাকে রঙ্গন। এটা কি অপরাধ বোধ? হবে হয়তো। ভালো আছেন? ওকে অবশ্য আমার সন্দেহের কথা বলিনি। ওহো, আপনি কি সুসংবাদটা পেয়েছেন? দাশবাবুর কণ্ঠস্বর পাল্টে গেল। সুসংবাদ? কি ব্যাপারে? চাপা গলায় হাসি ভেসে এলো। আমাদের মেম সাহেব মা হতে যাচ্ছেন। বুড়ো বয়সে চোপড়া সাহেবের এখন খুব আনন্দ। ঠিক আছে, আপনি যখন বলছেন কোনো ভয় নেই, তখন টাকাটা থাক। তবে তেমন কিছু হওয়ার আগে জানিয়ে দেবেন। দিনকাল বড় খারাপ। ওই ৫,০০০ টাকাই আমার সম্বল। রিসিভার নামিয়ে রেখে বোবা হয়ে দাঁড়ালো রঙ্গন। শেষের কথাবার্তা তার কানে ঢোকেনি। সেই ঘটনার বয়স হিসেব করছিল সে। মিসেস চোপড়া যদি ঝুঁকি নিয়ে থাকে, যদি বাচ্চাটা সেই দিনের ফসল হয়, একটু বড় হলে চোপড়া বুঝতে পারবে না চেহারা দেখে, নাকি বুঝলেও তখন চেপে যাবে। মাথা ঝিমঝিম করছিল রঙ্গনের। সে মুখ ফিরিয়ে দেখল সূর্য আঙ্কেলের নতুন কর্মচারীটি তার দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে। সে হাত নাড়ল, তারপর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হনহন করে বেরিয়ে এসে নিজের ফ্ল্যাটের বেল বাজালো সজোরে। একটানা। চাকর দরজা খুলে দিয়ে একপাশে সরে দাঁড়াতে রঙ্গন পর্দা সরিয়ে ভেতরে এলো। উৎকট বেলের শব্দে নিপা এগিয়ে এসেছিল গাউনের বোতাম আটকাতে আটকাতে। কি ব্যাপার? ওরকম অসভ্যতার মানে কি? রঙ্গন কোনো উত্তর না দিয়ে নিজের বিছানায় শরীর এলিয়ে চোখ বন্ধ করল। তার জুতো সমেত পা সাদা বিছানার উপর পাশাপাশি। কথার উত্তর দিলে না যে? নিপার এখন কোমরে হাত। বিরক্ত করো না। রঙ্গনের চোখ বন্ধ। তোমার কোনো অধিকার নেই আমাকে অপমান করার। বসে উঠল নিপা। রঙ্গন চোখের পাতা খুলল। অপমান করেছি? নিশ্চয়ই। চাকরটা কি মনে করলো? সাব মেম সাহেবকে পাত্তাই দেয় না, এই কথাই বলে বেড়াবে। তোমার সামান্য ভদ্রতা বোধও নেই? নিপা দুমদাম পা ফেলে নিজের ঘরে চলে যেতে যেতে দরজায় দাঁড়ালো। আমার সঙ্গে একটু ভেবে চিন্তে ব্যবহার করবে। এরকম অসভ্যতা আমি বরদাস্ত করব না। ভয় দেখাচ্ছ? না, সত্যটাকে মনে করিয়ে দিচ্ছি। আজ তোমার গাড়ি, ফ্ল্যাট, ফ্রিজ, কালার টিভি কার জন্যে হয়েছে? রঙ্গন বুঝতে পারছিল এখনই একটা সমঝোতা করা দরকার। নিপার সঙ্গে ওই ব্যবহার একটু বাড়াবাড়ি হয়ে গেছে। সে উঠে বসে বলল, কিন্তু তোমার সূর্য আঙ্কেল আমাকে না জানিয়ে একটা বাজে মেয়েকে এই অফিসের চার্জে পাঠাতে পারেন না, তাই না? এবার নিপার মুখে হাসি ফুটল। তাই বলো। আমি ভেবেছিলাম ওকে দেখলে তুমি খুশি হবে। গায়ে গতরে তো খারাপ নয়। নিপা, চেঁচিয়ে উঠল রঙ্গন। সূর্য আঙ্কেল যা করেছেন ঠিকই করেছেন। এ নিয়ে মাথা গরম করা আর যাকেই মানাক, তোমাকে মানায় না। পর্দা সরিয়ে পাশের ঘরে চলে গেল নিপা। এখন দুই ঘরে স্বামী স্ত্রীর বিছানা। মাঝখানে যদিও দরজা বন্ধ হয় না, তবু পর্দা ঝোলে। নিপার মতে এটাই সভ্যতা। স্বামী স্ত্রীর যে পাশাপাশি শুতেই হবে তার কোনো মানে নেই, বরং ওতে পরস্পরের প্রতি আকর্ষণ কমে যায়। তাছাড়া পাশাপাশি শুলে পুরুষের রতি বাসনা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে অনিচ্ছা থাকলেও বাধ্য হতে হয় আত্মসমর্পণে। এই কারণে পৃথক ঘরে শোয়ার ব্যবস্থা। মাঝে মাঝে মন খারাপ হলেও রঙ্গনের মনে হয় এ বরং বেশ ভালো। মাঝরাত্রিরে সে কখন এলো গেল তা নিয়ে নিপার কাছে জবাবদিহি করতে হয় না। ইদানিং নিপারও শরীর সম্পর্কে এক ধরনের শীতলতা এসেছে। বাধ্য না হলে ও রাজি হয় না। হঠাৎ রঙ্গনের সন্দেহ হলো অফিস ঘরে যেটিকে বসিয়ে রাখা হয়েছে তার আগমনের পেছনে হয়তো নিপার হাত আছে। রঙ্গনকে ঘরে বাইরে বিকল্প সুখ দেওয়ার আয়োজনও হয়তো। এখন আর কোনো আক্ষেপ নেই, কোনো অভাবও নেই। তবে কমিশন বাবদ যা পাওয়া যাচ্ছে তার পুরোটাই খরচ হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড বজায় রাখতে। জমছে না কিছুই। ৬,০০০ টাকা মাসিক আয়ের কথা সে কখনো চিন্তা করতে পেরেছে? হ্যাঁ, এসবই নিপার জন্য হয়েছে। কিন্তু কথাটা এত ঘন ঘন মনে করিয়ে দেবার কি দরকার?
টেলিফোনটা বেজে উঠতেই অভ্যাসবশে হাতটা চলে গেল। নিপা অবশ্য বারবার বলেছে এখন টেলিফোন তুমি রিসিভ করবে না, ওতে স্ট্যাটাস কমে যায়। চাকর বাকররা নাম জেনে তোমায় বললে তবে ঠিক করবে তুমি কথা বলবে কি বলবে না। মনে থাকে না সব সময়। হ্যালো। শব্দটা কানে যাওয়া মাত্র সোজা হয়ে বসলো রঙ্গন। তারপর ঘরের দিকে আর চোখে তাকিয়ে বলল, হ্যালো সেইন। হ্যাঁ, তোমার কোম্পানিকে ধন্যবাদ। একটু আগে আমি কনফার্মেশন পেয়েছি সুইস ব্যাংকে আমার নামে 2টো ইনস্টলমেন্টস জমা পড়েছে। উই আর অ্যাট ইউর সার্ভিস। সঙ্গে সঙ্গে কট করে লাইনটা কেটে গেল। রিসিভার রেখে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল রঙ্গন। সবই হলো, কিন্তু এই মহিলা তাকে কুকুরের সম্মান দিতেও রাজি নন। অথচ ওর 10 লক্ষ টাকা যেদিন সে গোপনে সূর্য আঙ্কেলের কাছে পৌঁছে দিয়েছিল সেদিনের কথা মনে এলেই গায়ে কাঁটা দেয়। মিস্টার গুপ্তার কেসের রায় বেরিয়েছিল। চোপড়া সাহেবের তদারকির ফলে অত বড় পেনাল্টি যা উপরের তলায় পুনর্বিবেচিত হলো এবং শেষ পর্যন্ত নামমাত্র পেনাল্টি করে আগের অর্ডার খারিজ করে দেয়া হয়েছিল। গুপ্তা সাহেব খুশি হয়ে অবশ্য সমস্ত পাই পয়সা মিটিয়ে দিয়েছিলেন। আগের কথা মতো তিনি চোপড়ার সঙ্গে দেখা করেননি। টাকা পয়সা পেয়ে চোপড়া এত আহ্লাদিত হলো যে রঙ্গন যখন তার দেরাজ থেকে এ সংক্রান্ত কাগজপত্র সরিয়ে এনে গুপ্তা সাহেবকে ফেরত দিয়েছিল তা প্রথমে নজরেই আসেনি। যখন ধরা পড়ল তখন আর কিছুই করার নেই। রঙ্গনকে সন্দেহ করেও কিছু বলা সম্ভব ছিল না। শুধু আরো ওই ধরনের কাজ এনে দেবার জন্য অনুনয় করেছিল চোপড়া সাহেব। এদিকে মিস্টার গুপ্তার কাজ মিটে যাওয়ার পর রঙ্গন কোনো ছুতো পাচ্ছিল না ও বাড়িতে যোগাযোগ করার। অথচ সূর্য আঙ্কেল তখন ক্রমাগত তাড়া দিচ্ছেন। অন্য এজেন্ট যে পরিমাণ শেয়ার বিক্রি করছে তাতে তিনি রঙ্গনের জন্য বেশি দিন আটকে রাখতে পারবেন না। সুইস ব্যাংকের সম্মতিপত্র এসে গেছে। আর ঠিক তখনই মিসেস গুপ্তার টেলিফোন এলো। নিউ মার্কেটের উপর একটা এয়ার কন্ডিশন রেস্তোরাঁয় তিনি দুপুর 2:30টায় অপেক্ষা করবেন। সেজেগুজে ঠিক সময়ে হাজির হয়ে একটু হকচকিয়ে গিয়েছিল রঙ্গন। গোটা 10 টেবিল, কিন্তু একটিও খদ্দের নেই। এই সময় দুজন লোক এসে কোনার টেবিল দখল করল। তারা খুব নিরীহ দেখতে, বেশি কথাও বলছিল না। ওয়েটারকে অর্ডার দিয়ে গম্ভীর ছিল। মিসেস গুপ্তা এলেন মিনিট 10 পরে। আলখাল্লার মতো ঢোলা পোশাক, মাথায় বড় রুমাল বাঁধা, হাতে ঢাউস ব্যাগ। এর মধ্যে মেনু দেখে এই নির্জনতার কারণ বুঝেছিল রঙ্গন। সাধারণ রেস্তোরাঁর চেয়ে অন্তত 3 গুণ এর খাবারের দাম। উল্টো দিকের চেয়ার টেনে বসে মিসেস গুপ্তা বললেন, সময় নষ্ট করার সময় আমার নেই। আমার জন্য কোনো খবর আছে? দ্রুত পকেট থেকে সূর্য আঙ্কেলের কাছে পাওয়া সুইস ব্যাংকের চিঠিটা বের করে এগিয়ে দিল রঙ্গন। মিসেস গুপ্তার মুখের অর্ধেক রোদ চশমার গোল কাঁচে ঢাকা। সরু আঙুলগুলো চিঠিটাকে ধরল। তারপর ভাঁজ করে ব্যাগে সেটা রেখে দিয়ে বললেন, গুড, কিন্তু এটা যে জাল নয় তা ভেরিফাই করতে সময় লাগবে। তোমাদের প্রজেক্টের সমস্ত কাগজপত্র এনেছো? 2টো আঙ্গুল অবহেলায় সামান্য এগিয়ে এলো। মোটা খামটা বাড়িয়ে দিল রঙ্গন। এতে সূর্য আঙ্কেলের প্রজেক্টের যাবতীয় তথ্য ও ফর্মস রয়েছে। সেটাও ব্যাগে চালান করে দিয়ে মিসেস গুপ্তা বললেন, ঠিক 10 দিন পরে ওই লোক দুটি এখানে আসবে। দে উইল ক্যারি দ্য ক্যাশ। অবশ্য এর মধ্যে এগুলো যদি সত্যি বলে প্রমাণ হয় তবেই। 10 দিন পরে ঠিক এই সময়। বাই। মিসেস গুপ্তা একটা 10 টাকার নোট টেবিলে ফেলে দিয়ে ওয়েটারকে ইঙ্গিত করে নিচে নেমে গেলেন। রঙ্গন হকচকিয়ে গিয়েছিল। সে চকিতে ঘাড় ঘুরিয়ে দেখলো লোক দুটো এক মনে খাবার খাচ্ছে। এই প্রান্তে কি হচ্ছে না হচ্ছে তাতে যেন ওদের কোনো উৎসাহ নেই। আর কয়েক মিনিট অপেক্ষা করে নিচে নেমে এলো রঙ্গন। মিসেস গুপ্তার কোনো চিহ্ন নেই চারপাশে। লোক দুটো নামলোও না। তার মানে কেউ তাকে অনুসরণ করছে না। কিন্তু এই লোক দুটোর পরিচয় কি? রঙ্গনের মনে হচ্ছিল একটা বিরাট জালের মধ্যে সে পা বাড়াচ্ছে। তার মনে হলো লোক দুটোকে যত নির্বিকার মনে হচ্ছিল ততটা নির্বিকার নয়। কোথায় যেন পড়েছিল শ্রেষ্ঠ শয়তানকে নাকি ঈশ্বরের মতো দেখতে। মহিলা স্বামীকে লুকিয়ে টাকা খাটাবেন এবং সুইস ব্যাংকে ডিভিডেন্ড জমাবেন। আবার এইসব সন্দেহজনক লোক ওর হয়ে কাজ করছে। এই ব্যাপারে জড়িও না রঙ্গন, মাথার ভেতরে কেউ যেন বলে উঠল। এই সময় লোক দুটো রেস্তোরাঁ থেকে বেরিয়ে এসে নির্বিকার ভঙ্গিতে হেঁটে গেল। একটা দোকানের আড়ালে দাঁড়িয়ে ওদের চলে যাওয়া দেখল রঙ্গন। অনুসরণকারী হবার কোনো চেষ্টাই নেই ওদের। উল্টো দিকের রাস্তায় খানিকটা এলোমেলো ঘুরে ফ্ল্যাটে ফিরে এসেছিল সে। সূর্য আঙ্কেল তখন অফিসে বসে। দেখা হওয়া মাত্র জিজ্ঞাসা করলেন, ক্লায়েন্ট কি বলে?
রাজি হয়েছে, 10 দিন পরে টাকা পাওয়া যাবে। কিন্তু কিন্তু রঙ্গন বলতে গিয়েও চেপে গেল। সূর্য আঙ্কেলের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত হবে না। সে বলল, কিন্তু উনি ব্যাংকের ব্যাপারটা খোঁজ খবর নিয়ে তবেই টাকাটা দেবেন। ও এই ব্যাপার? ওটা স্লেটের মতো পরিষ্কার। চিঠিটা দাও। চিঠি? ও হ্যাঁ, উনি চিঠিটা রেখে দিয়েছেন। রেখে দিয়েছেন? গড, তুমি রাখতে দিলে কেন? এখনো উনি আমাদের শেয়ার হোল্ডার হননি। তাছাড়া এটা আমাদের অফিসিয়াল চিঠি। নেক্সট ডে ওটা ফেরত আনবে। সূর্য আঙ্কেলের বিরক্তি স্পষ্ট। তখন রঙ্গন ঠিক করেছিল সে কোনো অন্যায় করছে না। এতে কোনো বিপদ থাকতে পারে না। সে নিজে কোনো অন্যায় করছে না, আর মহিলাই বা প্রথম থেকে তাদের বিশ্বাস করবেন কেন? 10টা দিন পাখির মতো উড়ে গিয়েছিল। রঙ্গন তখন প্রাণপণ খাটছে। পরিচিত অর্ধপরিচিত যত মানুষজন চারপাশে ছড়ানো, প্রত্যেকের কাছে প্রজেক্ট নিয়ে যাচ্ছে সে। আর তার কপাল গুণেই হোক কিংবা প্রজেক্টের লোভনীয় সম্ভাবনার জন্যই হোক, শেয়ার বিক্রি হচ্ছিল হু হু করে। তবে বেশিরভাগ 5,000, 10,000। এদের বোঝানো খুব ঝামেলার ব্যাপার। দাসবাবুর মতো ওই 5-10ই এদের সম্বল। সেটাকে দ্রুত বাড়াবার বাসনা প্রত্যেকের, আবার ভয়ও প্রচণ্ড। সূর্য আঙ্কেল বলেন, যদিও টাকাটা কম, তবু এদের কাছে শেয়ার বিক্রি করাই উচিত। কারণ সাধারণ মানুষ বলতে তো এদেরকেই বোঝায়। লক্ষ মানুষের আয় রেখা বাড়ানো যদি হয়, তাহলে এদের কাছে টানতে হবে। এদের বিশ্বাস কোম্পানির পাথেও। রঙ্গন দেখছে প্রচণ্ড ছোটাছুটি করছেন সূর্য আঙ্কেল। আজ দিল্লি, কাল বোম্বাই তো আছেই, মাঝে মাঝে হিমালয়ের সেই স্পটে যেতে হচ্ছে। কাজ শুরু হয়ে গেছে সেখানে। খচ্চরের পিঠে তো বটেই, হেলিকপ্টারে করে মাল যাচ্ছে। খুব খরচ বেড়ে যাচ্ছে। কিন্তু সূর্য আঙ্কেল নির্দিষ্ট সময়ের মধ্যেই হোটেল শেষ করার ব্যাপারে বদ্ধপরিকর। ইদানিং তিনি রঙ্গনকে বলতে শুরু করেছেন, তোমাকে আরো উপরে উঠতে হবে রঙ্গন, আরো উপরে। এই 5-6 হাজার টাকা মাসে পাচ্ছ, এ কিছু নয়। আরো টাকা পেতে হবে তোমাকে। মনে রেখো, টাকার গায়ে গভর্নরের সই থাকে। তাই টাকার অন্য নাম হলো ক্ষমতা। আরো খাটো, আরো। কিন্তু আজকাল রঙ্গন একমত হতে পারছে না। আর কি দরকার তার টাকার? 1,000 যখন পেত, তখনও যা অবস্থা, 6,000-এও তো তার হেরফের হলো না। বাড়তি 5,000 যদি স্ট্যাটাস বাঁচাতে ব্যয় হয়ে যায়, তাহলে আরো রোজগার বাড়লে খরচের অনেক মুখ খুলে যাবে। তার চেয়ে এই ভালো, বেশ আছি। তার 10টা দিন দেখতে দেখতে যেদিন ফুরলো, সেদিন রঙ্গন হাজির হয়েছিল নিউ মার্কেটে। সে রেস্তোরাঁতে সেদিনও ভিড় ছিল না। রঙ্গন দেখল দুটো চাইনিজ মেয়ে ছাড়া কোনো টেবিলে মানুষ নেই। মিনিট 10 অপেক্ষা করার পর বুকের ভেতরটা ধপ করে উঠল রঙ্গনের। টাইট লাল জিন্স এবং সাদা হাতকাটা গেঞ্জি, চোখে রোদ চশমা এবং মাথায় লাল রুমাল বেঁধে মিসেস গুপ্তা স্বয়ং উঠে এলেন। রঙ্গনকে দেখতে পেয়ে হেসে ওর উল্টো দিকের চেয়ার টেনে বসলেন। না, ওই লোক দুটোকে আর কাজে লাগাতে হলো না। গুপ্তা আজ সকালে দিল্লি চলে গিয়েছে, সুতরাং আমি ফ্রি। রঙ্গনের সংবাদটা ভালো লাগলো। তার সামনে যে আগুন রয়েছে, তার কাছ থেকে একটু নিরাপদ দূরত্বে থাকলে ভালো লাগাটা বেঁচে যাবে। এই সত্যটুকু সে বুঝতে পারছে। বয় এগিয়ে এসেছিল। মিসেস গুপ্তা তাকে নির্দেশ দিল, দো আইসক্রিম। রঙ্গন ঢোক গিলল। সে আইসক্রিম খাবে কি? তারপরেই মনে হলো অনেকদিন আইসক্রিম খাওয়া হয়নি, আজ খেলে মন্দ কি। সে একটু নড়ে চড়ে বসল। লোক দুটো কারা? রোদ চশমায় চোখ দেখবার উপায় নেই। মুখের চামড়া টান টান। সোজা হয়ে বসেছেন মিসেস গুপ্তা। দুটো ঠোঁট সামান্য কাঁপল। আমি কৈফিয়ত দিতে পছন্দ করি না। তোমার পেছনে কতটা সত্যি, সেটা আমার জানা দরকার ছিল। রঙ্গন এবার শীতল স্পর্শ পেল। ইদানিং এরকম হচ্ছে। এই মহিলার সঙ্গে কথা বলতে গিয়ে সে লক্ষ্য করেছে উত্তেজনা আসা মাত্র বরফ জল ঢেলে দেয় মহিলার কথা বলার ভঙ্গি এবং স্বর। একদম নিঃশব্দেই খাওয়া শেষ হলে মিসেস গুপ্তা দুটো 20 টাকার নোট টেবিলে ফেলে দিয়ে বললেন, আমার আজই শেয়ার সার্টিফিকেট চাই, 2 ঘন্টার মধ্যে। শেয়ার সার্টিফিকেট নিতে হবে মিসেস এস ভার্মার নামে। 2 ঘন্টার মধ্যে? রঙ্গন চট করে ভেবে নিল। সূর্য আঙ্কেল তার জন্য ওর অফিসে অপেক্ষা করবেন, কিন্তু 2 ঘন্টার মধ্যে কি সার্টিফিকেট পাওয়া যাবে? অন্যান্য কেসে দিন 4 পর রঙ্গন অফিস থেকে এগুলো পায় পার্টিকে দেবার জন্য। কিন্তু মিসেস গুপ্তাকে না বলার সাহস হলো না রঙ্গনের।
সে নিঃশব্দে ঘাড় নাড়ল। আর তখনই একটা ঢাউস কাগজের প্যাকেট টেবিলের উপর নামিয়ে দিলেন মহিলা। ঠিক 2 ঘন্টা বাদে ফ্লোরি রেস্তোরাঁতে তোমার জন্য অপেক্ষা করব। উঠে দাঁড়ালেন তিনি। মাথা গরম বোকারা করে থাকে। গুড বাই। ভালো করে চেয়ে দেখবার আগেই নেমে গেল শরীরটা দোতলা থেকে। সেদিকে তাকিয়ে থাকতেই রঙ্গনের শিরদাঁড়া কনকন করে উঠল। তার চোখ চকিতে টেবিলের ওপর। সেখানে কাগজের প্যাকেটটা নিরীহ চেহারা নিয়ে পড়ে আছে। নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছা করছিল না। সে কি ঠিক চোখে দেখছে? ওই প্যাকেটের ভেতর 10 লক্ষ টাকা সাজানো রয়েছে। রঙ্গনের মনে হচ্ছিল ওর শরীরে এক ফোঁটা শক্তি নেই। কুলকুল করে ঘাম বের হতে শুরু হয়েছে। হাত বাড়াতে গিয়ে সে নিজেই লক্ষ্য করল সেটা থরথর করে কাঁপছে। 10 লক্ষ টাকা। কিন্তু কেউ এটার দিকে তাকালেও বুঝতে পারবে না এখানে কি সম্পদ অবহেলায় রাখা আছে। আর তখনই একটা বিপরীত বরফ স্রোত বইল। যদি প্যাকেটে কিছুই না থাকে, পুরো ব্যাপারটা যদি মিসেস গুপ্তার চাল হয়। সঙ্গে সঙ্গে প্যাকেটটাকে টেনে নিল রঙ্গন। দ্রুত হাতে কাগজের মোড়ক খুলতে গিয়ে সে স্থির হয়ে গেল। একটু আড়াল রেখেও সে যতটুকু দেখেছে তাতে 100 টাকার বান্ডেলগুলো চোখ এড়ায়নি। না, মিসেস গুপ্তা কোনো ফাঁদ পাতেননি তার জন্যে। চকিতে সে প্যাকেটটাকে ঠিক করে নিল। কেউ যদি জানতে পারে রঙ্গন সেন 10 লক্ষ টাকার কাগজের প্যাকেট নিয়ে বসে আছে। সে উঠে দাঁড়ালো। দাঁড়াতেই মনে হলো হাঁটু কেমন আলগা হয়ে যাচ্ছে, যেন তার নিচের শরীরের অংশগুলো সব অকেজো হয়ে গেছে। প্রায় টলতে টলতে প্যাকেটটাকে 2 হাতে আঁকড়ে সিঁড়ি বেয়ে নেমে এসেছিল রঙ্গন। একটা ট্যাক্সি দরকার, কিন্তু সেটা খুঁজতে গেলে মিনিট 2 হেঁটে নিউ মার্কেট থেকে বের হতে হবে। খদ্দেরদের ভিড় মার্কেটের প্যাসেজগুলোয়। রেস্তোরাঁর দরজায় দাঁড়িয়ে সেই চলমান ভিড়ের দিকে তাকিয়ে খুব অসহায় বোধ করছিল রঙ্গন। মানুষের মধ্যে কার পকেটে ছুরি কিংবা রিভলভার তা কে জানে। একটা ব্যাংকে ডাকাতি করেও তো অনেক সময় এত টাকা একসঙ্গে পাওয়া যায় না। রঙ্গন প্রাঙ্গণে এমন ভঙ্গিতে হাঁটার চেষ্টা করলো যেন সে আলু কুমড়ো নিয়ে যাচ্ছে, এবং কয়েক পা এগোতেই সে হোঁচট খেতে খেতে বেঁচে গেল। সেই লোক দুটো না, তার ভুল হয়নি। সেদিনের রেস্তোরাঁয় বসে গম্ভীর মুখে খেয়ে যাওয়ার লোক দুটো এখন তার চলার পথে এসে দাঁড়িয়েছে। কি উদ্দেশ্য ওদের? মিসেস গুপ্তা কি ওদের পাঠিয়েছেন ওর উপর নজর রাখতে? সে তো 10 লক্ষ টাকা নিয়ে হাওয়া হয়ে যেতে পারত। তাই এই পাহারার ব্যবস্থা না করে মিসেস গুপ্তা নিশ্চিন্ত হননি। মাথা গরম বোকারা করে থাকে। মাথা গরম করা মানে টাকাটা নিয়ে হাওয়া হয়ে যাওয়া, এবং সেটাই এক্ষেত্রে বোকামি। কোন রকম নিউ মার্কেটটা পার হয়ে এলো রঙ্গন। লোক দুটো যে তাকে অনুসরণ করছে এটা লুকোবার কোনো চেষ্টাই করল না। খুব কাছাকাছি একজন এবং একটু দূরে আরেকজন অন্যমনস্ক হবার ভান করেও সেটে রয়েছে। রঙ্গন কিন্তু স্বস্তি পাচ্ছিল। এই লোক দুটো তাকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাবে। সামনে একটা ট্যাক্সি খালি হতেই রঙ্গন পেছনের সিটে উঠে বসতে গিয়ে আঁতকে উঠল। ড্রাইভারের পাশের দরজা এবং পেছনের সিটের তখনও বন্ধ না হওয়া দরজা দিয়ে একসঙ্গে এমন ভঙ্গিতে দুজনে উঠে বসলো যেন ওরা দুজনেই রঙ্গনের সহযাত্রী। প্রতিবাদ করতে গিয়ে চুপ করে গেল। প্যাকেটটাকে 2 হাতে আঁকড়ে ধরে সে ড্রাইভারকে ঠিকানাটা জানাতে ট্যাক্সি চলতে শুরু করলো। লোক দুটো এমন ভঙ্গিতে বসে রয়েছে যেন শেয়ার ট্যাক্সিতে ধর্মতলায় যাচ্ছে। পেছনের সিটে যে লোকটা বসেছিল তার দিকে তাকিয়ে রঙ্গনের মনে হলো হে বেটা নিশ্চয়ই পুলিশ কিংবা পুলিশের কাজ করত। অন্য সময় হলে এই লোক দুটোকে মজা দেখিয়ে দেয়া যেত, কিন্তু এখন কোলের ওপরে যে 10 লক্ষ টাকা। লোক দুটো কি সে খবর জানে? মিসেস গুপ্তা কি এদের এই সংবাদটি দেবেন? না, মনে হয় না। রঙ্গনের মনে হলো এই লোক দুটো কোনো ডিটেকটিভ এজেন্সির। মিসেস গুপ্তা এদের ভাড়া করেছেন রঙ্গনের ওপর নজর রাখবার জন্যে, কিন্তু টাকার কথা জানাননি। জানালে যদি এরাই ছিনতাই করে তাহলে রঙ্গনের কিছুই করার থাকতো না। সূর্য আঙ্কেলের হেড অফিসের সামনে এসে দাঁড়াতে বলল রঙ্গন। ভাড়া মিটিয়ে দেওয়ার সময় লোক দুটো সন্তর্পণে গাড়ি থেকে নেমে ফুটপাতে উঠে দাঁড়িয়েছে। প্যাকেটটা আঁকড়ে ওদের পাশ দিয়ে বাড়িটা ঢোকার সময় কথা বলার লোভ সামলাতে পারল না সে। অনেক ধন্যবাদ, আমি আমার জায়গায় পৌঁছে গেছি, আর পেছনে আসতে হবে না। বলার সময় যতটা পারে বিদ্রূপ ঠুসে দিয়েছিল, কিন্তু একটুও প্রতিক্রিয়া হলো না দুজনের। রঙ্গন আর কথা না বাড়িয়ে সোজা বাড়ির ভেতর ঢুকে লিফটের বোতাম টিপল।
শন করে লিফট যখন নির্দিষ্ট তলায় গিয়ে থামল, তখন যেন ঘাম দিয়ে জ্বর ছেড়েছে রঙ্গনের। সূর্য আঙ্কেলের চেম্বারে ঢুকতেই দরজা বন্ধ করে দিল সে। বিরাট সেক্রেটারিয়েট টেবিলের ওপারে ঝুঁকে পড়ে ফাইল দেখছিলেন সূর্য আঙ্কেল। শব্দ হতেই চমকে সেটা বন্ধ করে বললেন, কি ব্যাপার, এমন না জানিয়ে ঘরে ঢোকো কেন? সত্যি কথা, বাঙালির ভদ্রতাবোধ বলতে কিছু নেই, বসো। ফাইলটা সযত্নে ড্রয়ারে রেখে চাবি দিয়ে প্যাকেটটার দিকে তাকালেন তিনি। ওটা কি? 10 লক্ষ টাকা, মিসেস গুপ্তার শেয়ার। রঙ্গন রুমালে মুখ মুছছিল। হোয়াট? সূর্য আঙ্কেল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। তুমি ওই প্যাকেটটি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে এলে? গুড গড! আমি একা ছিলাম না। রঙ্গন ঘটনাটা বিস্তারিত বলল। চোখ বন্ধ করে সমস্ত ঘটনাটা শুনে সূর্য আঙ্কেল বললেন, ন, খুব ভালো করেছ, এই টাকাটা নিয়ে তোমার এখানে আসা উচিত হয়নি। ঘাবড়ে গেল রঙ্গন। আপনাকে জানিয়েই তো গিয়েছিলাম। গিয়েছিলে, কিন্তু এর মধ্যে যে প্রাইভেট এজেন্সির লোক রয়েছে তা আমি জানতাম না। আমি ভেবেছিলাম ওই মহিলা সরাসরি তোমার হাতে টাকা তুলে দেবেন, কিন্তু শি ইজ প্লেইং ডার্টি গেম। সূর্য আঙ্কেলের গলার স্বর শুনে ঘাবড়ে গেল রঙ্গন। এখন যদি টাকা ফেরত দেওয়ার কথা উনি বলেন, তাহলে বিরাট বিজনেস হারাবে রঙ্গন। সে তাড়াতাড়ি বলে উঠল, উনি আমার প্রোটেকশনের জন্যই এই ব্যবস্থা করেছেন। ওরা থাকায় আমার খুব সাহায্য হয়েছে। সূর্য আঙ্কেল রঙ্গনের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কেটে কেটে বললেন, এই মুহূর্তে যদি পুলিশ ওই দরজা নক করে, তাহলে ওই টাকার মালিক হিসেবে তুমি কার নাম করবে? কেউ যদি ডায়েরি করে থাকে তার 10 লক্ষ টাকা চুরি গেছে, তাহলে জেলের ঘানি থেকে তোমাকে কে বাঁচাবে? রঙ্গন আর ভাবতে পারছিল না মিসেস গুপ্তা খামোকা এসব করতে যাবেনই বা কেন, তা সে বুঝতে পারছিল না। তবে এ কথা ঠিক, এই টেবিলের ওপর 10 লক্ষ বেওয়ারিশ টাকা পড়ে আছে। রঙ্গনের মাথায় চট করে মতলবটা খেলে গেল। আচ্ছা, আমরা যদি ওর নামে শেয়ার ইস্যু করে ফেলি, তাহলে এই টাকাটা আর বেওয়ারিশ থাকবে না, তাই তো? কথাটা শুনে সূর্য আঙ্কেল হাসলেন। কিন্তু তুমি সেদিন বলছিলে মহিলার পরিচিতি গোপন রাখতে। সেক্ষেত্রে ওর নাম আমরা খাতায় এন্ট্রি করতে পারছি না। যাক, এখন এনে ফেলেছ, তাড়াতাড়ি টাকাটা গুনে ফেলো। 10 লক্ষ টাকা সেই প্রথম গুনেছিল রঙ্গন। 100 টাকার নোট তবু গুনতে আঙুল ব্যথা হয়ে যায়। গোনা হয়ে গেলে দেখা গেল একটি নোটও কম বা বেশি নেই। তখন রঙ্গন সার্টিফিকেটটার কথা সূর্য আঙ্কেলকে জানালো। কেন? এত তাড়াতাড়ি সার্টিফিকেটের কি দরকার? সবাই যেমন পেয়ে থাকেন, উনিও পেয়ে যাবেন। 10 লক্ষ দিয়েছেন বলে মাথা কিনে নিয়েছেন নাকি? সূর্য আঙ্কেল টাকাগুলো তার বড় ভিআইপিতে সাজিয়ে নিচ্ছিলেন। রঙ্গন ঘড়ি দেখল, আর বেশি সময় নেই। সে অনুনয়ের ভঙ্গিতে বলল, ওটা তো এমন কিছু ব্যাপার নয়, স্পেশাল কেস হিসেবে সার্টিফিকেট যদি আজই ইস্যু করেন। মানে আমি কথা দিয়েছি। কথা দিয়েছ? গুড গড! তুমি কি মহিলার প্রেমে পড়েছ? আহা, বেচারা নিপা ডার্লিং এ কথা শুনলে। দেখতে কি রকম? এসব কি বলছেন? প্রায় আঁতকে উঠল রঙ্গন। বয়স কত? বোঝা মুশকিল, কিন্তু আপনি নিজেই এসব কথা বলছেন। হো হো করে হেসে উঠলেন সূর্য আঙ্কেল। অত ব্লাশ করছো কেন? আমি ঠাট্টা করছিলাম। তবে ওই বোঝা মুশকিল বয়সগুলোই বড্ড বিপদে ফেলে। সাবধান। ঠিক 2 ঘন্টা ফুরোবার 15 মিনিট আগে শেয়ার সার্টিফিকেট পকেটে রেখেছিল রঙ্গন। তরতর করে নিচে নেমে ট্যাক্সি ধরে সোজা পার্ক স্ট্রিটে চলে এসেছিল সে। সেই লোক দুটোর আর কোনো হদিশ পায়নি পথে। ফ্লুরিতে ঢুকেই বুকের ভেতরটা বন্ধ হবার জোগাড়। তিনি বসে আছেন। সামনের চেয়ারে বসে সার্টিফিকেটটা এগিয়ে দিল রঙ্গন। একবারও চোখ না বুলিয়ে সেটাকে ব্যাগে ফেলে দিয়ে মিসেস গুপ্তা আরেকটা খাম এগিয়ে দিলেন। একটু অবাক হয়ে খামটা নিল সে। তারপরে সন্তর্পণে মুখটা সরাতেই গ্লসি পেপারে ছাপা 3টে নরম ছবি বেরিয়ে এলো। একটা রঙ্গন নিউ মার্কেটের কাগজের প্যাকেটটা আঁকড়ে ধরে আছে। দ্বিতীয়টাতে সে ট্যাক্সিতে বসে, কোলের উপর সেই কাগজের প্যাকেট 2 হাতের বেড়ে। তৃতীয়টিতে সে সূর্য আঙ্কেলের অফিসে ঢুকছে এবং হাতে সেই প্যাকেটটা ধরা। হতভম্ব হয়ে যায় রঙ্গন। তাকালো মহিলার দিকে। এসব ছবি কখন তোলা হলো এবং কখন প্রিন্ট করে এর হাতে চলে এলো? মিসেস গুপ্তা খামটা ফেরত নিয়ে হেসে উঠলেন। আমি তোমার সঙ্গে সন্ধ্যাটা কাটাতে পারতাম, কিন্তু বিবাহিত পুরুষদের গা থেকে এমন একটা গন্ধ বের হয় যে আমার বমি করতে ইচ্ছে করে। সরি।
কয়েক সেকেন্ড বাদে যখন মিসেস গুপ্তার চিহ্ন ধারে কাছে নেই, তখন রঙ্গন পার্ক স্ট্রিটের ফুটপাতে দাঁড়িয়ে চুলে আঙুল বোলাচ্ছিল। সূর্য আঙ্কেল ঠিকই বলেছেন, শি ইজ প্লেয়িং ডার্টি গেম। কিন্তু খেলাটা কি সেটাই যে জানা যাচ্ছে না। অন্যমনস্ক রঙ্গন নিপার ডাকের চেতনায় এলো। বাহ, নিপাকে বেশ সুন্দর দেখাচ্ছে। মনে মনে প্রশংসা করল সে। নিপার অঙ্গে এখন সাদা সিল্কের পেলবতা, যার পাড়ে ভোরের রোদের উজ্জ্বল লাবণ্য। নিপার মুখে বিরক্তি খেলা করছে। কি ভাবছো তখন থেকে? ডাকলেও শুনতে পাও না? ভাবছিলাম কোথায় ছিলাম আমরা আর কোথায় চলে এলাম। তাই ভাবো বসে বসে। আমি ব্যাংকে যাচ্ছি। ব্যাংকে? হ্যাঁ, দুটোই ব্যাংক বন্ধ হবে, আর বেশি দেরি নেই। এই গয়নাগুলো রেখে ধার নেব। ভল্টে যা আছে তাও জুড়ে দেব। ওরা হিসেব করে বলেছে আমি 30,000 টাকার মতো লোন পেতে পারি। নিপা দরজার দিকে পা বাড়ালো। তুমি লোন নিয়ে কি করবে? চিৎকার করে উঠল রঙ্গন। সে কি, তোমাকে আমি বলিনি? না, আমি কিছুই জানি না। ওমা, আমি ভেবেছিলাম বলেছি। এই গয়নাগুলো বাড়িতে কিংবা ব্যাংকের ভল্টে মিছিমিছি পড়ে আছে, তাই আমি ব্যাংকে এগুলো জমা দিয়ে লোন নেব। বোধহয় 18% ইন্টারেস্ট নেবে ব্যাংক সেই টাকার উপরে। মানে 30,000 টাকা নিলে আমাকে 5,400 সুদ দিতে হবে। আর আমি যদি সেই টাকাটা দিয়ে প্রজেক্টের শেয়ার কিনি, তাহলে আমি পাচ্ছি 14,400, মানে নিট 9,000 টাকা লাভ। এতে আমাদের সংসারের আয় বাড়বে। সূর্য আঙ্কেলের সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে। ওহ, খুব দেরি হচ্ছে, বাই। নিপা চলে গেল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস টাকা পয়সা এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলেও সেটা কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।